ব্যোমকেশ বক্সী। শুধুমাত্র এই নামটুকু কানে প্রবেশ মাত্রই আমাদের চোখের সামনে ভেসে ওঠে ব্রিটিশ অধিকৃত কলকাতা অথবা স্বাধীনতা পরবর্তী যুগের সেই পুরনো কলকাতা শহর। টানা রিক্সা, ট্রাম, পথঘাট সব মিলিয়ে দেখা একটা মনোরম শহরের চিত্র। কিন্তু সেই শহর শান্ত নয়, পুরোপুরি নিরাপদও নয়। সুন্দর কলকাতার কোনো এক গলিতে, কোনো এক বাড়িতে ওত পেতে রয়েছে মরণদূত। সেই মৃত্যুর দূতেরা বারে বারে নিজেদের অভিনব মারণ কৌশল দিয়ে আরম্ভ করে নরহত্যার যজ্ঞ। আর সেই ছদ্মবেশে মিশে থাকা আততায়ীকে হাতে নাতে ধরতে উপস্থিত হন একজন ধুতি কামিজ পরিহিত ধুরন্ধর সত্যান্বেষী, ব্যোমকেশ বক্সী, যার চোখ থেকে সেই ভীষণ চালাক খুনির ছোটখাটো ভুল ত্রুটিগুলো জলবৎ হয়ে ধরা দেয় বারবার। আজকের এই গল্পটি সেই ব্যোমকেশের স্রষ্টা প্রবাদ প্রতিম সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের প্রতি লেখক, ভূতভূতম গ্রুপ এবং বিভা ক্যাফের এক বিনম্র শ্রদ্ধাঞ্জলি। কলকাতার মতো জমজমাট শহরের কোনো এক প্রান্তে যদি একের পর এক নরহত্যা আরম্ভ হয়, আর পুলিশ ইন্সপেক্টর রাখালবাবু যদি তদন্ত করতে গিয়ে আবিষ্কার করেন যে খুনি আদতে একজন অশরীরী প্রেতাত্মা, তবে বহুদিন আগে নিশ্চিহ্ন হয়ে যাওয়া সেই বিদেহী কেন ফিরে এসেছে নিজের তল্লাটে? ব্যোমকেশ কি পারবে এই দেহহীন হত্যাকারীর রহস্য উন্মোচন করতে, যে রহস্যের সে সময় পুলিশের খাতায় পোশাকি নাম ছিল কৃষ্ণকলি রহস্য? শুনবেন লেখক সৌমিকদের কলমে ব্যোমকেশ ফ্যান ফিকশন, কৃষ্ণকলি সংহার। গত শুক্রবার থেকে সেই যে অঝোরে বাদলা নেমেছে, আজ রবিবারের সকালেও তার তেজ বিন্দুমাত্র প্রশমিত হয়নি, বরং উত্তরোত্তর বেড়েই চলেছে। ভিজে ছাতা যেমন দরজার কোণায় নিতান্তই অনাড়ম্বরভাবে দাঁড়িয়ে থাকে, তেমনি ব্যোমকেশের বসার ঘরের কেদারাগুলিতে আমি, ব্যোমকেশ আর সত্য উদাসভাবে বসে বসে কড়ি কাঠ গুনে চলেছিলাম। 1.5 দিন একটানা দরজা জানলা আবদ্ধ করে রাখার পর আজ সকালে ব্যোমকেশ প্রায় বিরক্ত হয়েই সব খুলে দিয়েছিল। ঘন প্রায় অন্ধকার আকাশ থেকে শীতল বর্ষার মৃদু ঝাপটা বহন করা বাতাস চোখে মুখে পড়ছে, আর ফিস ফিস করে বলছে, নেই কাজ তো খই ভাজ। সত্য বিরক্ত হয়েই বলল, গোটা রাস্তা একেবারে এক হাঁটু জল দাঁড়িয়ে রয়েছে। কি যে আপদের বৃষ্টি বুঝি নে বাবা, কবে যে একটু তিষ্টবে কে জানে। ব্যোমকেশ এমনিতেই অলস নিষ্কর্মাভাবে বসে থাকলে খিটখিটে হয়ে পড়ে, এ আমি বারবার দেখে আসছি। এইবার সত্যবতীর কথা শুনে বিরস স্বরে বলল, সে কথা বৃষ্টিকে জিজ্ঞাসা করলেই পারো তো। আমি কি আর জাদুকর নাকি যে একটানে মেঘ সরিয়ে দেব? যত সব। সত্যবোধ হয় নীরব ব্যোমকেশকে দিয়ে দুটো কথা বলানোর জন্যই ইচ্ছেপূর্বক অমন কথাখানা বলেছিল, তাই একটুও অপ্রতিভ না হয়েই উত্তর দিল, হলে কিন্তু ভালোই হতো। যখন ইচ্ছে বৃষ্টি পেতুম, যখন ইচ্ছে রোদ্দুর। ব্যোমকেশ কটমট করে তাকিয়ে রইল, উত্তর দিল না। সত্যবতীর এত বড় মহান প্রয়াস ব্যর্থ হতে দেখে অগত্যা নন্দঘোষকেই মাঠে নামতে হলো। আমি একখানা সিগারেট ধরিয়ে কইলাম, আচ্ছা ব্যোমকেশ, তোমার কি ধারণা, মানে এসব জাদুবিদ্যা, ভেলকি, ভোজবাজি, ভানুমতি, ময়নামতি এসবই বুঝরু কি? আমার তো মনে হয় তত বুঝরুকি নয়। সত্য সত্যই নাম করা জাদুকরদের মধ্যে শুনেছি কিছু অতীন্দ্রিয় ক্ষমতা থাকে। সত্য আমার দিকে প্রশংসা মিশ্রিত দৃষ্টিতে তাকিয়ে অগ্নিতে ঘৃতাহুতি দান করল, বলল, তুমি ভাই ওকে ওসব জিজ্ঞেস করো না। আমি নিজে শুনেছি বহু বাজিকর নিজেকে অদৃশ্য করে ফেলতে পারে। অনেক সাধুদের এমন শক্তি ছিল। সব তো আর মিথ্যে হয় না ঠাকুরপো, তা সে যেই যা বলুক। ঢিল যে নির্ভুল মৌচাকেই পড়েছে তা মালুম হলো যখন ব্যোমকেশ নড়ে চড়ে একখানা সিগারেট ধরালো। আশা ব্যর্থ হলো না, ব্যোমকেশ মুখ খুলল, দেখো অজিত, দেহ আছে এমন প্রাণী প্রাকৃতিক নিয়মেই অদৃশ্য হতে পারে না, তা সে যে যাই বলুক।
শেষের শ্লেষের লক্ষ্য যে আমি নই সেটা বুঝলাম। দেহ থাকলে তাকে দৃশ্যমান হতেই হবে, এইটাই নিয়ম। আর যথার্থ অদৃশ্য হতে পারলেও তার পক্ষে কোনো বস্তু নাড়াচাড়া করা সম্ভব নয়, কারণ সেক্ষেত্রে ধরে নিতে হবে তার শরীরের অণু পরমাণু বলে কিছুই নেই, অর্থাৎ জড় বস্তুর মধ্যে সে আর পড়ে না। আমি অবাক হবার ভান করে বললাম, মানে সে কেমন কথা? পুরকালের মুনি ঋষিরা মন্ত্র বলে অদৃশ্য হয়ে কত শত কীর্তি করতেন, সেসব কি তবে মিথ্যা? পুরাণে তো ভবিষ্যতের কথাও বলা রয়েছে, কলিতে শ্রী বিষ্ণু পুনর্জন্ম নেবেন। এ কথা ভবিষ্যৎবাণী নয়? তাহলে তুমি পুরাণ মানো না, তাই তো? একখানা লম্বা ধোঁয়া ছেড়ে উত্তর আসলো, মানি, তবে একটা জিনিস জেনো, খাঁটি যুক্তির কিন্তু মাত নাই। আমার কাছে কেশব একজন মহাকৃতি পুরুষ। শাস্ত্রমতে যেই দিন দুর্যোধনের উরুভঙ্গ হলো সেইটাই কলির প্রথম দিন। এই যুগে হয়তো তার সমকক্ষ একজন বিরাট কৃতি পুরুষ জন্মালেন, জনকল্যাণে বহু কাজ টাজ করলেন, ও পাপিষ্ঠকে দণ্ড দিলেন। তবে দেখো, আজ থেকে বহু শত বৎসর পরে সেই তাকেই কল্কি অর্থাৎ কলির কৃষ্ণ অবতার হিসাবে আখ্যায়িত করা হবে। জানো তো অজিত, এইসব পুরাণ কিন্তু এক হাতের লেখা নয়, বহু হাত ঘুরে বহু অতিরঞ্জিত হয়ে তবেই তা আমাদের সামনে এসেছে। ফলে হয়তো কোনো এক ব্যক্তি নিজেকে লুকিয়ে চুরিয়ে কোনো একটা বিরাট বড় কাজ করলো, অমনি পরবর্তীতে তাকে অদৃশ্য বলে চালিয়েও দেওয়া গেল। মানুষ নিজেও অতিরঞ্জন পছন্দ করে, তাই আসল মর্মটা বুঝেও বুঝতে চায় না। তাই বলছি, শরীর থাকলে অদৃশ্য হওয়াটা একেবারেই বাস্তবসম্মত নয়। সত্যবতী এই অবসরে একবার হেঁসেল থেকে ঘুরে এসে আবার নিজের আসনে আসীন হয়ে বলল, কলির কৃষ্ণের কথা জানি না, তবে লোকে বলে ভূত প্রেতকে নাকি চোখে দেখা যায় না। তবে সেসব কি মিছে কথা? আমি নিজের চোখে আজ অবধি ভূত দেখিনি, আর দেখবার আশাবান করি। তবে বহু প্রাণীর সম্মিলিত ইচ্ছা শক্তিতে অনেক সময় যে অদ্ভুত ব্যাপার ঘটে, এই কথা আমি মানি। আমাদের জীবকুলের বিবর্তনবাদী হলো সম্মিলিত ইচ্ছে শক্তির একটা প্রকৃষ্ট উদাহরণ। তবে একক ইচ্ছা শক্তির কোনো ক্ষমতা নাই বলতে চাও? না, একেবারে নেই তা নয়, তবে তা দিয়ে অতি ক্ষুদ্র পরিসরে সামান্য কিছু কাজ করা চলে। এই যেমন আজকে সকাল থেকেই বৃষ্টির মধ্যে গরম গরম পেঁয়াজির জন্য প্রাণটা কাঁদছিল, আর সেই নিষ্পাপ ইচ্ছা সত্যবতীর মধ্যে সঞ্চালিত হয়ে তাকে দিয়ে পেঁয়াজি রাধিয়ে নিচ্ছে। সত্যকে এবার আর অবাক হবার ভান করতে হলো না, বিস্ময়ের সুরে প্রশ্ন করলো, ও আচ্ছা, তবে রান্নাঘরে উকি ঝুঁকি মারা হচ্ছিল? হ্যাঁ, বলেই সমর্থন পাবার আশায় আমার মুখের দিকে চাইল। আমি দুই দিকে মাথা নাড়লাম দেখে দমে গিয়ে আবার অবাক হয়েই শুধলো। তবে বলো, কি করে জানলে? ব্যোমকেশ নিরুত্তাপ কণ্ঠে জবাব দিল, বললাম তো, খাঁটি যুক্তি কখনো মাপ চায় না। তোমার শাড়িতে হলুদ মাখা বেসনে টাটকা ছোপ লেগে রয়েছে, দেখো। সত্য নারী সুলভ ওষ্ঠাধর বেঁকিয়ে আলগোছে হলুদটুকু মুছে নিয়ে আবারও বলল, সে না হয় হলো, কিন্তু বেগুনি নয়, আলুর বড়া নয়, পেঁয়াজি কেমন করে বুঝলে? ব্যোমকেশ সরাসরি সোজা উত্তর না করে সুর করেই কইল, নয়নে বহিছে ধারা, শ্রাবণে পাগল পারা। আমি চেয়ে দেখলাম পেঁয়াজ কুটবার অবশ্যম্ভাবী লক্ষণস্বরূপ সত্যবতীর মুখে হাসি, অথচ চোখে জল ভরে রয়েছে। হেরে গিয়ে পায়ের মল ঝুমঝুম করে সত্য আবার রসবতীতে গিয়ে প্রবেশ করল। কিছুক্ষণ পর তখনও সবেগে ধারাপাত ঝরে চলেছে। আমরা দ্বিতীয় দফার চা সহযোগে আগুন আগুন পেঁয়াজিতে দাঁত বসালাম। হঠাৎ টেলিফোন যন্ত্রের ঘণ্টি বেজে উঠল। ব্যোমকেশ হাতের ভুক্তাবশেষ পাতে রেখে দ্রুত পদে উঠে গেল। এই কয়দিন টেলিফোনের ঘণ্টি একেবারেই যে নীরব ছিল তা নয়, কিন্তু সেগুলো ধরবার ক্ষেত্রে ব্যোমকেশের আচার আচরণে কেমন একটা শৈথিল্য লক্ষ্য করে আমরাও ঝিমিয়ে গিয়েছিলাম।
কিন্তু ঋষি বাক্যে বলা হয়, সাপের হাঁচি বেদে চেনে। আমাদের সত্যান্বেষীর এরূপ দ্রুত পদক্ষেপ দেখে আমার মন আশান্বিত হয়ে উঠল। ফোন কানে দিয়ে ব্যোমকেশ আমাকে চোখ টিপে কইল, রাখাল। ইন্সপেক্টর রাখাল বাবুর সঙ্গে ব্যোমকেশ যেভাবে কথা কইল, তার মধ্যে রাখালের নামটুকু বাদ দিলে স্বচ্ছন্দের পরকীয়ার প্রেমালাপ বলে চালিয়ে দেওয়া চলে। খটাস শব্দে ফোনটা রাখল ব্যোমকেশ। পিরিচে রাখা তেলে ভাজাটুকু মুখ গহ্বরে পুড়ে বাকি চাটুকু এক চুমুকে নিঃশেষিত করে সেই জরাজীর্ণ শতচ্ছিদ্র ছাতাখানা নিয়ে ব্যোমকেশ কপাট উন্মুক্ত করা মাত্র সত্যবতী নিজের স্ত্রী ধর্ম পালনার্থে অমোঘ প্রশ্ন ছুড়ল। এই ভরা বাদলায় না বেরোলেই নয়, তা কটায় আবার ফেরত পাচ্ছি? নতুন রহস্যের আঘ্রাণ পেয়ে ব্যোমকেশের হৃদয় শিকারী বেড়ালের মতো প্রফুল্ল ছিল। ঘাড় ঘুরিয়ে জবাব দিল, বাজিল বংশী, ছুটিল হংসী, কুলো মানে সবে যায় যায়। কলির কৃষ্ণ। আমি বিবাহ নামক মহাযুদ্ধের স্বাদ থেকে বঞ্চিত বলেই হয়তো এই যুদ্ধের অঘোষিত নিয়মকানুন সম্পর্কে ততটা বিজ্ঞ নই। তবে এইটুকু খুব ভালোভাবেই লক্ষ্য করেছি, বৃষ্টি আসবার প্রাক্কালে পিঁপড়ে যেমন আগাম সতর্ক হয়ে পড়ে, সেই রকম স্বামী স্ত্রীর মধ্যেও এরকম আগাম সতর্কবার্তা প্রবাহিত হয়ে চলে। আমার এই ধারণাকে অভ্রান্ত প্রমাণিত করে মধ্যাহ্ন ভোজনের কিঞ্চিত আগেই সত্যবতী দেখলাম অকারণেই দৌড় খুলে দিল, এবং কয়েক মুহূর্ত পরেই দেখলাম ব্যোমকেশ ভিজে বিড়ালটি হয়ে বাড়ির ভিতরে প্রবেশ করল। মধ্যাহ্নের আহার আনতে একখানা সিগারেট ধরিয়ে ব্যোমকেশ সামান্য দিবানিদ্রার সুযোগ সন্ধান করছে এমন সময় আঁচলে হাত মুছতে মুছতে সত্য প্রবেশ করে সেই চালাকি পণ্ড করে দিয়ে বলল, এই যে মশাই, ঘুমোলেই যেন চলবে, আগে গল্পটা বলো দেখি। আমি বলে সেই সকাল থেকে, উফ বাবা, দাঁড়াও, গরম লাগছে, এই ঘরের জানলাটা খুলে দিই। এই বলে দুইখানা পাল্লা খুলে দিয়ে বৃষ্টিমুখর দুপুরের সমস্তটুকু রোমাঞ্চ শুষে নিয়ে শয্যায় এসে গুছিয়ে বসল সত্য। হাত বাড়িয়ে সিগারেটটা ছাইদানিতে ঠেসে দিয়ে প্রশ্ন আসলো, কোন গল্প? হেয়ালি করো না, বলো না, ঘটনাটা কি? ইন্সপেক্টর রাখালবাবুর এমন জরুরি তলব কেন? ব্যোমকেশ ছদ্ম ভয়ের দৃষ্টিতে জানলার দিকে এক পলক নজর করে গলা খাদে নামিয়ে বলল, ভূত। এই ভূত শব্দটা দীর্ঘ নিঃশ্বাসের সঙ্গে টেনে উচ্চারণ করলে বাস্তবিকই শুনতে বড় ভয়াবহ লাগে। সত্যবতী চোখ বড় বড় করে অস্ফুট স্বরে ব্যোমকেশেরই প্রতিধ্বনি করে বলল, ভূত? হ্যাঁ, ভূত। ঘটনাস্থলও বেশি দূরে নয়, এই কেয়াতলা ছাড়িয়ে লেক বরাবর হেঁটে গেলেই বাজারটা পেরিয়ে এক ঘর ভর্তি মানুষের সামনে কোনো এক অশরীরী প্রেতাত্মা এসে মানুষ খুন করে দিয়েছে। তারপর ধরো, সত্যবতী একটু সময় আগেই নিঃসন্দেহে গরম বোধ করছিল, কিন্তু হঠাৎ উঠে খোলা জানালাগুলো বন্ধ করে ব্যোমকেশের গা ঘেঁষে বসে শুষ্ক স্বরে শুধল, তারপর? ঘটনাটা এই রকম। লেকের বাজারখানা পার করে বাম দিকে একখানা বিরাট দ্বিতল অট্টালিকা বাজারের উপর থেকে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। প্রাচীন বাড়ি, কিন্তু ভারী মজবুত। বহু বছর আগে এই বাড়ির স্থাপনা করেন এক অ্যাংলো ইন্ডিয়ান ভদ্রলোক, নাম ওয়েন মাস্কার নেহাস। বিবাহ করেছিলেন বাগবাজার নিবাসী বিখ্যাত বনেদি বাড়ির বাঙালি কন্যা শ্রীমতী কৃষ্ণকলী দেবীকে। কৃষ্ণকলী দেবী ছিলেন তৎকালীন সমাজের একজন বিদুষী এবং আধুনিকা মহিলা। তিনি ডায়েরি লিখতেন, ছবি আঁকতেন, কবিতা লিখতেন, আর ফিরিঙ্গি মাস্কার নেহাসকে সেগুলির ভাবার্থ পড়ে শোনাতেন। একবার কাগজে নিজের হাসি মুখের চিত্র এঁকে নিজের দুই ছত্র লিখলেন, প্রেমেতে পড়িয়া আমি মজায়েছি মান, কৃষ্ণকলী কহে শুনো সাধু সাবধান।
উৎফুল্ল সাহেব তাতে ভারতীয় স্ত্রীর এই রকম অসাধারণ পাণ্ডিত্যের আস্বাদন পেয়ে আহ্লাদে ডগমগ হয়ে সেটাকে বিলিতি ফ্রেমে বাঁধিয়ে শোবার ঘরে টাঙিয়ে দিল এবং সেটার দিকে চেয়ে চেয়ে অপূর্ব পুলক অনুভব করত। চীন দেশের প্রবাদে বলে, রঙ্গমঞ্চের সম্রাট কখনো দীর্ঘস্থায়ী হয় না। কয়েক বছর সুখী ঘরকন্যার যাপনের পর ইঙ্গবঙ্গ সম্পর্কে প্রথম ফাটল ধরল। পাড়া প্রতিবেশীদের কেউই আর্থিক অথবা সামাজিক রূপে এই পরিবারের সমকক্ষ ছিলেন না, ফলে মেলামেশাও তেমন একটা হয়ে উঠত না। কিন্তু দুইজনের মধ্যে কিছু একটা ব্যাপার নিয়ে যে মতান্তর চলছে তা তুমুল দাম্পত্য কলহেই সেটা প্রকাশ পেয়ে যেত। পড়শিরা আড়ালে হেসে বলতেন, বাঙালি মেয়ের সাথে কালা হয়ে ওঠে ব্রিটিশের সাত দিকে। কিন্তু এই কলহ যে এমন ভয়ঙ্কর রূপ ধারণ করবে তা কেউই ঘুণাক্ষরেও আঁচ পায়নি। একদিন বাড়ির সামনে পাহারাওয়ালার গাড়ি দেখে সকলে উৎসুক হয়ে শুনল সাহেব গতকাল রাত্রিরে রাগের বশে নিজের অবাধ্য স্ত্রীকে গুলি ছুঁড়ে হত্যা করেছেন এবং নিজেই অনুতাপে পুলিশ ডেকেছেন। সকলেই ঘটনার আকস্মিকতায় বিস্মিত হয়ে পড়ল। পুলিশ এসে নিয়মমাফিক প্রতিবেশীদের এজাহার নিলেন, মৃতার ডায়েরি বাজেয়াপ্ত করলেন আর ধৃতকে চালান করলেন। ডায়েরি থেকে জানা গেল সামাজিক আচার আচরণের প্রভেদের কারণে কিছুদিন ধরে তাদের মধ্যে মতান্তর চলছিল। কিছুকাল মামলা চলার পর আবার খবর আসলো পড়শিদের দান করা সাক্ষ্য প্রমাণেই তিনি নাকি আংশিকভাবে ভারসাম্যহীন পরিণত হয়েছেন, মানে মানসিকভাবে আর কি। কয়েক বছর লঘুদণ্ড ভোগ করবার পর মুক্তি পেয়ে নিজের বাড়িতে ফিরে আসেন। তিনি হপ্তাখানেক ওই ঘরে বাস করবার পরপরই তড়িঘড়ি বাড়ি বিক্রি করে দেন। এই বাড়ি বেচে দেওয়ার কারণ কেউই অনুমান করতে পারেনি, কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় এই সিদ্ধান্ত নেবার কারণেই হয়তো চতুর্দিকে রটে গেল সাহেবের বাড়িতে তার অপঘাতে মৃতা স্ত্রীর প্রেতাত্মা বাসা বেঁধেছে। সাহেবের কাছ থেকে এই বাড়ি সস্তা মূল্যে কিনে নেন হেরম্বচন্দ্র রায় নামক একজন ধনী ব্যবসায়ী। তিনি এই বাড়িতে কখনোই বাস করেননি। তার ব্যবসার পরিধির ভারকেন্দ্র ছিল দিল্লি শহর, ফলে কলকাতায় কখনো সখনো পদার্পণ করলেও সুমধুর নিশিযাপনের স্থানের তার অভাব ছিল না। হেরম্বের একমাত্র পুত্র সুদর্শন রায় বাপের অবর্তমানে এখন সম্পূর্ণ সম্পত্তির মালিক। বাপ জীবিত থাকতে থাকতে বহুবার ছেলেকে ডেকে নিজের ব্যবসাপত্র বোঝাবার চেষ্টা করেছে, কিন্তু সুদর্শনের এই নীরস কারবার একদমই পছন্দ নয়। তার রক্তে রক্তে বহিয়া চলিয়াছে দেশভ্রমণের অপার নেশা। কখনো দক্ষিণ আমেরিকার কোনো গ্রামে বাস করে উদ্ভট দর্শন বাঁশি বাজাতে শিখেছে, কখনো শ্রীলঙ্কার উপকূলে বসে বসে মাছ ধরা দেখেছে, কখনো বা আফ্রিকার আদিম বনে আদিবাসীদের সঙ্গে মিলেমিশে মাসের পর মাস কাল যাপন করেছে। পুত্রকে সংসারী করে তুলবার প্রাচীন এবং অব্যর্থ উপায় হিসাবে হেরম্ব তার মাথা মোড়ালেন, কিন্তু স্ত্রীকে নিয়ে কিছুকাল মজে থাকার পরেই আবার তার পুরনো নেশা জেগে উঠল। ভ্রমণ হয়তো আজীবনই অব্যাহতই থাকতো, কিন্তু এবার সহসা তাতে বাধা পড়ল। হেরম্বের মৃত্যুর পর আবিষ্কার হলো বাজারে তিনি বিস্তর দেনা করিয়া মরিয়াছেন। হ্যাঁ, হেরম্বের বাল্যবন্ধু তথা ব্যবসায়ের পার্টনার মিস্টার টমাসের মৃত্যুর পরেই কারবারে মন্দা চলছিল। হেরম্বচন্দ্র তার বন্ধুপুত্র 19-20 বছরের টমসনকে নিজের গৃহে আশ্রয় দিয়েছিলেন। ছেলেটি বাংলা বলতে পারে। সুদর্শন এবং তার স্ত্রী উভয়েই মিষ্টিভাষী ছেলেটিকে যথেষ্ট স্নেহ করতেন। টমও তার নবীন সজীব প্রাণে সুদর্শনের ভবগুড়ে স্বভাবকে আদর্শ স্থির মনে করে মাঝে মাঝে বলতো, আই এম নট গোয়িং টু বি ম্যারিড এনি হাউ। আমি মিস্টার রায়ের মতো এক্সপ্লোর করব। এইবার পিতার মৃত্যুর পর দিল্লি শহরের সমস্ত পাওনাদার এসে একেবারে হামলিয়ে পড়ল। কারবার বেচে এদের প্রত্যেকের সত্য মিথ্যা দেনা পরিশোধ করে যা বাঁচল তা বড় অধিক কিছু নয়। বছর 2 এই প্রকারে কাটার পর আর এক নতুন ঝঞ্ঝাট এসে উপস্থিত হলো।
আগরওয়াল ট্রাস্ট নামক এক ঋণদাতা সংস্থা এসে একদিন পথের মধ্যে সুদর্শনকে পাকড়াও করে বেশ দু চারখানা চোখা চোখা বাক্যবান প্রয়োগ করে তারপর ঝুলি থেকে বিড়াল বার করলো। হেরম্ব টমাস জুটির হেরম্বচন্দ্র নাকি এদের ফার্মের কাছ থেকে শতকরা 10 টাকা কবলায় 2 লক্ষ টাকা ধার নিয়েছিলেন। গত মাসেই পরিশোধনের দিন শেষ হয়ে গিয়েছে। যেহেতু দ্বিবাৎসরিক প্রদানের শর্তে ধার দেওয়া হয়েছিল, তাই মেয়াদান্তে খোঁজ নিয়ে দেখা গেল ঋণ গ্রহীতা মৃত এবং কারবারও বিক্রি হয়ে গেছে। এখন সুদে আসলে পুরো টাকা বুঝিয়ে না দিতে পারলে জেলে যেতে হবে। বাড়িতে ফিরে অবসন্ন সুদর্শন পরিবারের সঙ্গে পরামর্শ এঁটে ভোরের ট্রেনে লুকিয়ে রওনা দেয় এই কলকাতার উদ্দেশ্যে। সুদর্শন এবং তার স্ত্রী কুমুদিনী কলকাতার এই বাড়ির বদনাম সম্পর্কে যথেষ্ট অবহিত ছিল, কিন্তু এই বাড়িতে বসবাস ছাড়া অপর কোনো বাঁচবার পথও খোলা নেই। হাতে যে সামান্য কিছু অর্থ রয়েছে তা দিয়ে মাস 6 স্বচ্ছন্দে গ্রাসাচ্ছাদন চলে যাবে, আর তারপরে কোনো একখানা কাজ খুঁজে নেওয়া যাবে। সেটা খুব একটা দুষ্কর হবে না। সুদর্শনের প্রথমেশ ঘোষাল নামক এক ঠিকাদার ব্যবসায়ী বন্ধু কলকাতাতেই থাকেন, তাকে বললেও কাজ জুটতে পারে। ইতিপূর্বে প্রথমেশ বহুভাবে সুদর্শনের অকস্মাৎ দারিদ্র্যের সুযোগ নিয়ে তাকে মোটা অঙ্কে বাড়ি বেচবার লোভ দেখিয়েছে। মন গলাবার জন্য মূল্যবান উপহার, হাতির দাঁতের চিরুনি প্রভৃতি উপহারও দিয়েছে। কিন্তু পিতার এই শেষ স্মৃতি কোনো মূল্যেই সুদর্শন বেচতে নারাজ ছিল। কখনো কখনো তার স্ত্রী কথা চলে বলেছিল, জানো, ও আপদ বরং বেচে দাও। কলকাতায় কখনো তো আমরা থাকতেও যাচ্ছি না, বরং ওটা বেচে দুটো কাঁচা টাকা হাতে আসবে। কিন্তু সুদর্শন তার সিদ্ধান্তে অটল থেকেছে, যদিও এই তুচ্ছ কারণে প্রথমেশের সাথে মিত্রতায় ভাটা পড়েনি। এইভাবে কয়েকটা দিন অতিবাহিত হবার পর হঠাৎ একদিন দুপুরে একটা অদ্ভুত ঘটনা ঘটল। মধ্যাহ্নভোজন সমাধা করে সামান্য দিবানিদ্রা দেওয়া সুদর্শনের বহুকালের অভ্যাস। বাড়িতে থাকলে তার অন্তত অন্যথা ঘটে না। সেদিনও খেয়ে দিয়ে সুদর্শন একটু শুয়েছে। ভৈরব রান্নাঘরেই ঘুমাবার আয়োজন করেছে। সামান্য রৌদ্র দেখে নীলা ছাদে বড়ি শুকোতে দিয়ে পাহারা দিচ্ছে, আর কুমুদিনী গৃহের শৌখিন ঝাড়পোঁছ করছে রোজকার মতো। হঠাৎ একটা বিকট চিৎকারে সকলে বিস্মিত হয়ে ছুটে বাড়ির পিছনে এসে দেখল সুদর্শন আহত শরীরে মাটিতে হাঁটু গেড়ে বসে রয়েছে। তার মুখে যন্ত্রণাকে ছাপিয়ে ভীষণ আতঙ্ক প্রকাশ পাচ্ছে, যেন সে চোখের সামনে খুব ভয়ঙ্কর কিছু একটা দেখেছে। পিছনের একটা বড় ঝোপের দিকে লক্ষ্য করে কাউকে যেন খুঁজতে যাচ্ছে। দেখতে পাচ্ছে সে এইরকম ভাবে উন্মাদের মতো এলো পাতারি পাথর ছুটছে। ভৈরব আর নীলা ফ্যাল ফ্যাল করে বোকার মতো চতুর্দিকে তাকিয়েও কাউকে দেখতে পেল না। টম ভয় পেলেও একটু এগিয়ে ঝোপের কাজটা নজর করে বলল, No one here. 4 জন মিলে সুদর্শনকে তুলে শয্যায় শুইয়ে দেওয়ার পর কুমুদিনী বিস্ময়ের সুরে শুধল, আরে আশ্চর্য তো, তুমি তো একটু আগেই শুয়েছিলে দেখলাম, হঠাৎ পড়লে কি করে? সুদর্শন যেন কিছু একটা ভয়ের কথা চেপে গেল। ভীত কণ্ঠে বলল, না না, তেমন কিছু না, এমনি পা ফসকে গিয়ে। কুমুদিনী ঘাড় নেড়ে সন্দেহের সুরে বলল, আমার তো মনে হয় না। তুমি কিছু লুকিয়ে রাখছো, সত্যি বলো, কি হয়েছে? সুদর্শন অসহায়ের মতো একবার তাকিয়ে বিমর্ষ কণ্ঠে উত্তর করল, আরে জানতে তো চাইছো, কিন্তু কি যুক্তি দিয়ে বলি বলো তো? আমি ঘুমাচ্ছিলাম, হঠাৎ যেন একটা আবছা কান্নার আওয়াজ কানে এলো। প্রথমটা পাত্তা দিইনি, কিন্তু হঠাৎ সেই শব্দ চতুর্গুণ বেড়ে গেল। আরও আশ্চর্যজনক ব্যাপার হলো, সেই শব্দ আসছে এই বারান্দা থেকে। তুমিও ঘরে নেই, তাই ধর্মর করে উঠে এসে বারান্দায় দেখি কেউ নেই। কি আশ্চর্য, অথচ কান্নার আওয়াজ আমি তখনও পরিষ্কার শুনতে পাচ্ছি। আর হঠাৎ মনে হলো শব্দটা যেন নিচের দিক থেকে আসছে। এইবার রেলিং একটু ঝুঁকে নিচের দিকে যেই তাকাতে গেছি, কেউ যেন আমার আচমকা সজোরে ধাক্কা মারল। আমি ভারসাম্য রাখতে না পেরে আছড়ে পড়লাম নিচে, আর পড়েই উপরে তাকিয়ে দেখলাম বারান্দায় কেউ নেই।
ঘাড় ঘোরাতেই মনে হলো পিছনে আমার ঝোপটার কাছে কিছু একটা যেন দাঁড়িয়ে আছে। আমি ভূত প্রেত কিছু মানি না কুমু, কিন্তু বিজ্ঞানে প্রেতজনির ব্যাখ্যা চলে না বটে, কিন্তু আদিকাল থেকে আজ পর্যন্ত প্রেতের উপস্থিতির ধারণাটা কিন্তু পুরোপুরি নস্যাৎ করা যায়নি। ফলে সকলের মনে একটা প্রচ্ছন্ন ভীতি ঘিরে রইল। টম, সুদর্শন, কুমুদিনী ছাড়াও এসেছে বহুদিনের বয়স্ক রাঁধুনি ভৈরব আর কাজের মেয়ে নীলা। এই ঘটনার পর বেশ কয়েকদিন যাবৎ কলকাতার বাড়িতে বাস করেও তেমন কোনো উপদ্রব আর ঘটেনি। ফলে সকলের মন ধীরে ধীরে নিশ্চিন্ত হয়ে আসছিল। আর তখনই ঘটে গেল এমন একটা নৃশংস ঘটনা, যে ঘটনা সকলের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে এই বাড়িতে তারা ছাড়াও আরেকটা কিছু ওত পেতে বসে রয়েছে। তখন বিকেল পার করে সদ্য সন্ধ্যা হবে হবে করছে। সুদর্শনের বাড়ির একতলার বৈঠকে আড্ডা বসেছিল। সুদর্শন রায় এবং তার স্ত্রী একেই অত্যন্ত মিষ্টিভাষী এবং আলাপী মানুষ। তাই পাওনাদারদের হাত এড়িয়ে এই অজ্ঞাতবাসে দুটো কথা বলবার জন্য তাদের প্রাণ ছটফট করছিল। অবশেষে সুদর্শন এক সন্ধ্যায় তার বন্ধু প্রথমেশ, অপর এক সরকারি চাকরে বন্ধু রামকৃষ্ণ চক্রবর্তী আর আশেপাশের প্রতিবেশীদের কয়েকজনকে চায়ের নিমন্ত্রণ করে আসলো। বাড়িতে অতিথির আগমন হওয়াতে সুদর্শন আর কুমুদিনী উভয়েই অত্যন্ত খুশি। কুমুদিনী চায়ের সঙ্গে অসংখ্য সহযোগী উপকরণ নিয়ে বৈঠকে আসন গ্রহণ করল। বৈঠকটি অসম্ভব কিছু বড় না হলেও বেশ বড়ই বলা চলে। হাতে বহরে প্রায় 25 হাত হবে। সম্মুখের পথের দিকের বিরাট উন্মুক্ত জানলার সামনে টি টেবিল পাতা, তাকে ঘিরে 4খানা বেতের তৈরি কেদারা, একখানা মোড়া আর একখানা বেতেরই ছোট কৌচো। কৌচোটিতে স্বচ্ছন্দে 3 জন অতিথি বসতে পারেন। জানলার গায়ে রাখা সেই কৌচে বসেছেন 3 জন পড়শি, তাদের পিঠ জানলার দিকে। অপরদিকে 2খানা কেদারায় সুদর্শন দম্পতি। সুদর্শনের ডান পাশে বসেছেন প্রথমেশ আর বাঁয়ে টম। রামকৃষ্ণ কিছুক্ষণ আগে এসে সাক্ষাৎ করে কার্যোপলক্ষে চলে গেছে। উপস্থিত অতিথিরা নিজের নিজের কফির পাত্রে চুমুক দিয়ে গল্পগুজব করছে, বিশেষ ভূতের গল্প। সেই প্রসঙ্গ ওঠা মাত্র সুদর্শন হেসে বলল, দুর্জটি বাবু, আমার কিন্তু ধারণা ভূত মাত্রই কিন্তু ওই দুর্বল চিত্তের অসম্ভব কল্পনা মাত্র। শিক্ষিত মানুষ প্রেতজনিতে আস্থা রাখে না। ধূর্যটি প্রসাদ সুদর্শনের পড়শি, বয়স্ক ব্যক্তি। সে কিছুক্ষণ এই দিকে চেয়ে তারপর উত্তর করল, তা কেবলমাত্রই আপনারই ধারণা রায়বাবু, সকলের নয়। আমি রিটায়ার্ড ইঞ্জিনিয়ার, মানে নিতান্তই অশিক্ষিত নই। তাছাড়া একটা সম্পূর্ণ অলীক ধারণা কোনো প্রকার ভিত্তি ছাড়াই এত হাজার হাজার বছর ধরে কি চলে আসতে পারে? মানে কল্পনারও তো একটা বাস্তব ভিত্তি চাই, তাই না? অন্য কথা কেন, আপনার এই বাড়িতেও তো ভূত রয়েছে, শোনেননি? সুদর্শন তার প্রতিবেশীর এইরূপ মরিয়া ভাব দেখে হাসি সংবরণ করতে পারল না। বলল, আরে আমি তো শুনেছি আমাদের বাড়িতেই নাকি ভূতের গুজব, কিন্তু এই তো আমরা এই বেশ কয়েকদিন রয়েছি, কিন্তু কিছু হয়েছে কি? ধূর্যটি প্রসাদ কিন্তু এত সহজে নিস্তার দেবার মানুষ নন। তিনি আবার বললেন, হ্যাঁ, তা হয়তো হয়নি, কিন্তু তাই বলে হবে না এমন দাসত্ব কেউ লিখে দিয়ে যায়নি বাছা। তোমার বাপ থাকার চেষ্টা করেছিল, পারেনি। সন্ধ্যা হয়ে এলো বলে আমরা আবার বেশিক্ষণ। সুদর্শন এই ধরনের অলস আজগুবি আলোচনায় ভিতরে ভিতরে অত্যন্ত বিরক্ত হয়ে উঠল। এমনিতেই মুখে যাই বলুন, কুমুদিনী এবং কিশোর টম ভূতকে কিন্তু ভয় করে। এই বাড়ি ছেড়ে বাজারের ওপারে অর্থাৎ আমাদের এই কেয়াতলার দিকে ভাড়া বাড়ি নেবার জন্য কুমুদিনী একদিন পিড়াপিড়ি করেছিল। কতক্ষণে এই অভ্যাগতদের বিদায় জানানো যায় তা বুঝে নেবার উদ্দেশ্যে
একবার আর চোখে হাত ঘড়ির দিকে তাকিয়ে সুদর্শন বিরক্ত হয়ে একখানা চুরুট মুখে দিল। নতুন শহরে একটুক্ষণ আড্ডা দেবার অভিপ্রায়ে তিনি আসর বসিয়েছিলেন, কিন্তু এইসব কুসংস্কারাচ্ছন্ন বাউনদের তর্ক নিয়ে বেশিক্ষণ আড্ডা জমে না। সুদর্শন দেশলাই ঠুকে চুরুট ধরাতে যাবে, হঠাৎ ঘরের সমস্ত বাতি নিভে গেল। কলকাতা শহর বিগত প্রায় 6 মাস ধরে লোডশেডিংয়ে ভুগছে। কখনো এই পাড়ার বিদ্যুৎ বন্ধ করে তো ওই পাড়ায় বন্ধ করা হয়, তারপর কখনো অন্যান্য স্থানকে আধারে ডুবিয়ে দিয়ে কেয়াতলার বাতি জ্বলে ওঠে। বিদ্যুৎ বিভ্রাটের এই দেবাসুরের অমৃত ভোগ সুদর্শন আসবার পরেও দেখেছে। ফলে ততখানি বিচলিত কেউই হলো না। কুমুদিনী সবেমাত্র একখানা মোমবাতি আনবার জন্য উঠতে যাবে, হঠাৎ ঘরের মধ্যে অবিকল ক্রুদ্ধ সাপের গর্জনের মতো হিস হিস শব্দ উত্থিত হলো। চমকে উঠে সকলেই যখন শব্দের উৎস অনুমান করবার চেষ্টা করছে, হঠাৎ টম বসবার মোড়া থেকে ঢলে সশব্দে টি টেবিলের ওপর পড়ে গেল। পিরিচ এবং পেয়ালাগুলো ঝনঝন শব্দে আছাড় খেয়ে চুরমার হয়ে ছড়িয়ে পড়ল চারিদিকে। সুদর্শন এক মুহূর্ত হতবুদ্ধি হয়ে তারপরেই ঘর থেকে এক দৌড়ে বেরিয়ে গেল। পর মুহূর্তেই জ্বলন্ত মোমবাতি নিয়ে প্রবেশ করেই ভীষণ চমকে দেখল টি টেবিলের এক পাশে টমের শরীর কাত হয়ে পড়ে রয়েছে। সে শরীরের পড়ে থাকবার ভঙ্গি বলে দেয় যে সেটি দেহ নয়, মৃতদেহ। কাঁপতে থাকা মোমবাতির শিখায় সকলের বিস্ফারিত চোখের সামনে টমের প্রাণহীন দেহ ছড়িয়ে আছে। তার কণ্ঠনালী থেকে অঝরে টাটকা রক্তের ধারা বয়ে চলেছে। কেউ যেন সুতীক্ষ্ণ লম্বা নখ দিয়ে তার গলা চিরে ফেলেছে। আক্রমণটা অত্যন্ত চকিত বেগে টমের বসা অবস্থাতেই হয়েছে, কারণ অপর দিকের দেওয়ালের গায়ে ফিনকি দিয়ে রক্ত ছুটে গিয়ে পড়েছে। মুহূর্তকাল আগের হাসি খুশি ঘরোয়া আড্ডার পরিবেশ যেন চোখের পলকে বদ্ধভূমিতে পরিণত হলো। কুমুদিনী একটিবার মাত্র সেই দিকে তাকিয়ে সংজ্ঞাহীন হয়ে পড়ে গেল। ধৈর্যটি প্রসাদ কাঁপা কাঁপা কণ্ঠে অস্ফুট স্বরে বলে উঠলেন, ত্রাহি মধুসূদন, আমি বলেছিলাম এই ঘর ভালো নয়, এই ঘরে ভয় আছে, এই ঘরে ভয় আছে। ডোন্ট টক রাবিশ। ভূত প্রেত নয়, নির্ঘাত কোনো মানুষেরই কাজ। ভগবান! সুদর্শন এই নারকীয় পরিস্থিতিতেও আচমকা ধমক দিয়ে উঠল। তারপর পাগলের মতো ছুটে বাইরে গিয়ে সদর ফটক, জানলার ধার প্রভৃতি চতুর্দিক শূন্য দৃষ্টিতে অনুসন্ধান করতে লাগলেন, কিন্তু কোথাও কেউ নেই। হ্যাঁ, কেউ নেই। ফটকখানা এতদিন বন্ধ থাকবার পর সবেমাত্র কয়েকদিন হলো খোলা হয়েছে, ফলে তার জড়তা সম্পূর্ণরূপে কিন্তু দূর হয়নি। তাই ফটক খুলে কেউ ভিতরে আসলে শব্দ হবারই কথা বই কি। জানলার বাইরে একখানা কৃষ্ণচূড়া গাছ রয়েছে, কিন্তু প্রাচীর থেকে তার দূরত্ব অনেকখানি। ফলে শাখা বেয়ে দুষ্কৃতী ভিতরে লব্ধ প্রবেশ হবে তাও সম্ভব নয়। তবে কি, এতগুলো মানুষ বেষ্টনী করে বসেছিল, কেউ নিজের স্থান ছেড়ে এক চুল নড়েনি। বাইরের কেউ ভিতরে আসেনি। ঘরে কোনো অস্ত্র পড়ে নেই। তবে টমকে হত্যা করলো কোন অতিমানব? গলার নলি এক আঘাতেই এভাবে ছিন্ন করতে অস্ত্র তো প্রয়োজন। সুদর্শন অবসন্ন দেহে ঘরে প্রবেশ করে বসে পড়ল। কিছুক্ষণ একেবারে নিশ্চুপ থেকে প্রথমেশের দিকে তাকিয়ে ক্লিষ্ট কণ্ঠে বলল, টেলিফোন। ইন্সপেক্টর রাখাল টেলিফোন রেখে বললেন, रामदास, शुक्लाल, जल्दी गाड़ी निकालो, जल्दी। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হলো। রাখাল তদন্ত আরম্ভ করে কুমুদিনী দেবী ছাড়া বাকি সকলের জবানবন্দি ডায়েরিতে লিখে নিলেন। পরস্পরের জবানিতে এতটুকু অমিল নেই। কুমুদিনীর সম্বিত ফিরেছে, কিন্তু হঠাৎ পাওয়া মানসিক আঘাতে স্তব্ধ হয়ে গিয়েছে। সুদর্শন প্রথমটা যথেষ্ট সংযত হয়েই কথা বলছিলেন, কিন্তু শেষে কেঁদে ফেললেন। তারপর বললেন, সাহেব 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 এই ঘটনায় খবরের কাগজে আমার যদি নাম প্রকাশ পায় তাহলে সেটা পাওনাদারদের কর্ণগোচর হবেই। আমার তখন আত্মহত্যা ছাড়া কোনো উপায় থাকবে না সাহেব, কোনো উপায় থাকবে না।
রাখাল পেশাদারি গাম্ভীর্যের সঙ্গে তাকে এ ব্যাপারে আশ্বস্ত করল। কুমুদিনী আবারও চেতনা হারিয়েছিল। হুঁশ ফিরে পেয়ে ছেলে মানুষের মতো কেঁদে উঠল। কেন আমরা মরতে বাসে এলাম বলতে পারো? আমার কথা কিছুতেই তুমি শুনলে না, কিছুতেই না। কতবার বলেছি তোমায় এই বাড়ি ছেড়ে ভাড়া বাসা ঠিক করো, বেঁচে দাও এই আপদ। সে কথা তখন যদি শুনতে। কেন বেচবো? কিসের ভয় বেচবো? এ বাড়ি আমার, এ বাড়ি আমি প্রাণ থাকতে বেচবো না। দেশ বিদেশ ঘোরা মানুষ আমি। এই ভূত প্রেতের গাঁজাখুরি কোনো গল্পে আমি এক বিন্দু বিশ্বাস করি না। আর কেউ যদি মনে করে আমাকে ভয় দেখিয়ে এই কাজ করাবে, তবে আমিও তার শেষ থেকে ছাড়বো। আমার নাম সুদর্শন রায়, জেনে রেখো। তারপর চোখ মুছে ঘরের বাইরে ঝড়ের বেগে চলে গেল। কথাটা মিথ্যে নয়, সুদর্শন বাস্তবিকই ডাকাবুকো ধরনের মানুষ। দেশ বিদেশ ঘুরেওছে, এটা সত্যি কথা। তার পক্ষে এমন অলৌকিক যুক্তি মেনে নেওয়া নেহাত সহজ কাজ নয়। তার মনে খটকা ছিল এই হত্যাকাণ্ড নিয়ে। আজ বুক ঠুকে বড় মুখ করে কুমুদিনীকে সে অভয়দান করেছিল বটে, কিন্তু পরদিবসের যা ঘটনা ঘটে গেল তা সুদর্শনের যুক্তির ভিত ও আস্ফালনকে একেবারে গোড়া থেকে সমূলে নাড়িয়ে দিল। মাঝে একটা দিন অতিবাহিত হয়েছে। কুমুদিনীর মুখের মধ্যে অন্নজল ওঠেনি। সুদর্শন নিজেকে বাইরে থেকে প্রকৃতিস্থ দেখাচ্ছেন বটে, কিন্তু স্ত্রীর মুখের পানে তাকালেই বিষাদ এসে ঘিরে ধরে। এর মধ্যে পুলিশের উপরতলা থেকে রাখালের কাছে তদন্তের অগ্রগতি সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। তা সেদিন রাত্রি 8টা নাগাদ রাখাল 2 জন পুলিশ কর্মচারীকে নিয়ে সুদর্শনের বাড়িতে উপস্থিত হলো দ্বিতীয় দফায় জিজ্ঞাসাবাদের জন্য। তারপর জবানি শেষ হলে পরে পরিচারিকা নীলা তার মা ঠাকরুনকে ধরে ধরে চেয়ারে ঠেস দিয়ে বসিয়ে দিয়ে গেল বৈঠকের ঘরে। সুদর্শন নীলাকে চায়ের জন্য ইঙ্গিত করলেন। কান্নার ফলে কুমুদিনীর চোখ ফোলা এবং ঈষৎ ঘোলাটে। চায়ের সরঞ্জাম আসলে পর সুদর্শন চা তৈরি করতে করতে রাখালকে বলল, আপনার অসংখ্য ধন্যবাদ পাওনা রইল রাখালবাবু। খবরের কাগজওয়ালার আমার ঘটনাটা লিখেছে বটে, কিন্তু আমার নাম তাতে দেয়নি। আপনি হয়তো আমাকে কোনো ফেরেবাজ ঠক ভাবছেন, যে কিনা লোকে টাকা কড়ি নিয়ে পালিয়ে যায়, কিন্তু বিশ্বাস করুন আমি আদতে তা নই। আপনি ধূমপান করেন? না না, ধন্যবাদ। তবে আমার কি মনে হয় জানেন মিস্টার রায়, আপনি যতই নিজের বিদেশবাসকে অজ্ঞাতবাস ভাববার চেষ্টা করুন না কেন, এই শহরে নিশ্চয়ই আপনার কোনো শত্রু রয়েছে। একটু ভালো করে মনে করার চেষ্টা করুন তো দেখি। রাখালবাবু, আমরা এই শহরে প্রথমবারের জন্য এসেছি। বন্ধু যাও এই 2-1 জন আছে, শত্রুর তো কোনো অবকাশই নেই। তাছাড়া তো অল্প সময়ের মধ্যে। কথা সম্পূর্ণ হতে না হতেই আচমকা গোটা পাড়ার বিদ্যুৎ হঠাৎ স্তব্ধ হয়ে গেল। বাতি নির্বাপিত হওয়া মাত্র কুমুদিনী একটা অস্ফুট ভয়ের শব্দ করে উঠল। সুদর্শন এক মুহূর্ত বিলম্ব না করে চিৎকার করে উঠল, কুমু, কুমু, এক্ষুনি মোম জ্বালাও। কুমুদিনী ধর্মড়িয়ে সোজা হয়ে বসে নিজের সামনের টেবিলে রাখা মোম জ্বালাবার জন্য দেশটাই হাতে তুলে নেওয়া মাত্র আবার সেই ক্রুদ্ধ সাপের মতো একটা শব্দ পলকের মধ্যে উত্থিত হলো। আর কুমুদিনীর দেহ ঢলে কেদারা থেকে পড়ে গেল। সুদর্শন পাগলের মতো আর্তনাদ করে উঠে কুমুদিনীকে ঝাঁকাতে আর ডাকতে লাগলো। ভৈরব আর নীলাও জিজ্ঞাসাবাদের কারণে ঘরেই দাঁড়িয়েছিল। তারা দৌড়ে সামনে এসে মা ঠাকুরের অবস্থা দেখা মাত্র হায় হায় করে কেঁদে উঠল। রাখাল তার 2 সহকারীর সঙ্গে এক দৌড়ে বাড়ির বাইরে এসে পড়ল। পিছনে পিছনে সুদর্শন। গতকাল থেকেই অবিশ্রান্ত বৃষ্টি নেমেছে বলে পথঘাট শূন্য। পূর্ববর্তী দিনের মতোই আজও চারিদিকে কেউ নেই। রাখাল অত্যন্ত অপ্রস্তুত হয়ে সুদর্শনকে কি বলবে তাই ভাবছে। এমন সময় সুদর্শন যন্ত্রণাক্লিষ্ট অথচ ধীর কণ্ঠে বলে উঠল, সাহেব, সাহেব, এই বাড়ি আর রাখবো না। হয় এই জীবন্ত অভিশাপকে আমি বেচে দেবো, নয়তো নিজের হাতে সব চুরমার করে গুঁড়িয়ে ফেলবো। রাখালের মুখে সহসা কোনো প্রত্যুত্তর এলো না। কি লজ্জার কথা,
এক অলৌকিক কিনারাহীন আষাঢ়ে হত্যাকাণ্ডের মামলায় আজ তাকেই কিনা সাক্ষী ও প্রত্যক্ষদর্শী হতে হবে। পুলিশের পোশাক গায়ে চাপিয়ে আদালতে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়িয়ে বলতে হবে, মহামান্য ধর্মাবতার, আমার চোখের সামনে ভূত এসে নারী হত্যা করে গিয়েছে, আর আমি বসে বসে তা দেখেছি। বিচার চত্বরে চাপা হাসির রোল উঠবে। জুরিরা মাথা দুলিয়ে মুখ টিপে টিপে কইবে, কাউন্টেড টু ওর্থলেস হোমিসাইড ইনভেস্টিগেশন। চমৎকার, চমৎকার। মৃতদেহ পাঠিয়ে দিয়ে সারা রাত্রি দুর্ভাবনার মধ্যে কাটিয়ে অবশেষে সকালে টেলিফোনের রিসিভার তুলে নিল রাখাল। হ্যালো ব্যোমকেশ দা, সুপ্রভাত। ব্যোমকেশ জল কাদা ভেঙে থানায় পৌঁছে ভিজে ছাতাখানা হুকে টাঙিয়ে ধুতির খুঁট নিংড়ে একখানা সিগারেট ধরিয়ে তৃপ্তির সুরে বলল, এইবার বল। রাখাল ব্যোমকেশের তদন্তের পদ্ধতি সম্পর্কে বিলক্ষণ অবগত ছিল। সে বিন্দুমাত্র ভনিতা না করে যাবতীয় খুঁটিনাটি সমেত যথাসম্ভব বর্ণনা দিয়ে করুণ উৎসুক চোখে ব্যোমকেশের দিকে তাকিয়ে রইল। তার দৃষ্টি দেখে ব্যোমকেশের সত্যিই মায়া হলো। একজন পুলিশ কর্মচারীর চোখ কতখানি অসহায় হলে তারপরেই এমন দৃষ্টি ফুটে ওঠে সেখানে। চায়ের পেয়ালা সমাপ্ত করে দ্বিতীয় সিগারেট ধরিয়ে ব্যোমকেশ সবেমাত্র মুখ খুলে বলেছে, আমি অনুমান করতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু একটা কথা, কোনো নির্দিষ্ট পথে প্রথমেই মস্তিষ্ক চালনা করার আগে একবার যদি কথা অর্ধসমাপ্ত থাকতেই কনস্টেবল সুখলাল হাঁপাতে হাঁপাতে দৌড়ের সামনে এসে চিৎকার করে উঠল। রাখাল এক লাফে উঠেই বাইরের দিকে দৌড় দিল। ব্যোমকেশও ভয়ানক চমকে পিছু পিছু দৌড়ে দরজা অবধি এসে দেখল দুইজন ব্যক্তি অপর একজন মানুষকে মাঝে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। মধ্যম ব্যক্তির উস্কো খুস্কো অবিন্যস্ত চেহারাই বলে দেয় ইনি সম্প্রতি অত্যাধিক মানসিক চাপের সম্মুখীন হয়েছেন। ব্যোমকেশ অনুমানে বুঝল ইনি সুদর্শন রায়। অপর দুইজন ততখানি দুশ্চিন্তাগ্রস্ত না হলেও আজকের ঘটনার আকস্মিকতায় কিছুটা বিব্রত হয়ে পড়েছে। রাখাল পরিচয় দিয়ে বলল, কালো পাঞ্জাবি পরা ওই বাঁ দিকের জন হলেন প্রথমেশ। এই চত্বরে ওনার জমি বাড়ি তৈরি ও কেনা বেচার ফলাও কারবারি রয়েছে। আর এই পাশের লোকটি হলেন রামকৃষ্ণ, ইনি সরকারি চাকুরে। এরা দুজনেই আসলে মিস্টার রায়ের বন্ধু আর। ব্যোমকেশ এসে হাত জোর করে দাঁড়ালো। সুদর্শন ভদ্রতা রক্ষা করে হাত জোর করতেই ব্যোমকেশ আবেগপূর্ণ কণ্ঠে তার হাত ধরে বলল, নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, ইন্সপেক্টর সাহেবের পরিচিত। আপনার মনের অবস্থা বোঝার মতো বুদ্ধি আমার আছে সুদর্শনবাবু, অযথা উতলা হবেন না। কষ্ট হলেও দু চারখানা নিয়মমাফিক প্রশ্ন আমরা আপনাকে করব, আপনি আশা করি বুঝতেই পারছেন। সুদর্শন ক্লিষ্টভাবে ঠোঁটে এক চিলতে সৌজন্যের হাসি টেনে তাকে আশ্বস্ত করল। প্রথমেশ আর তার বন্ধু ব্যোমকেশের সঙ্গে একটিবার কথা বলবার জন্য বোধ করি উৎসুকই হয়েছিল। ব্যোমকেশের হাতঘড়ি বন্ধ হয়ে গিয়েছিল বলে ব্যোমকেশ প্রথমেশের দিকে তাকিয়ে বলে, মাফ করবেন, এখন কটা বাজে? জিজ্ঞাসা করা মাত্র প্রথমেশ ব্যগ্র হয়ে, হ্যাঁ, আগে 9:35। বলেই সাহস পেয়ে নানান গল্প জুড়ে দিল। ব্যোমকেশ চাবি এঁটে ঘড়িতে সময় মিলিয়ে নিল। তারপর তিনজনের সাথে আলাদা করে কথা বলল। সুদর্শন কম কথা বলে, তাই বিপর্যস্ত। ফলে একে বেশি প্রশ্নোত্তর করা হবে না। প্রথমেশ বড় কারবারি বটে, কিন্তু অপ্রয়োজনীয় কথাই বেশি বলে। রামকৃষ্ণ বয়সের দিকে প্রথমেশের চাইতে নবীন, কিন্তু কথাবার্তা মার্জিত, সংক্ষিপ্ত আর বুদ্ধিদীপ্ত। ফলে এর থেকেই অধিকাংশ কাজের খবর পাওয়া গেল। কনস্টেবল ভূত বলে যে হাঙ্গামা বাঁধিয়েছিল তার আসল মর্ম এই যে গতকাল রাত্রির থেকেই সুদর্শনের শরীর কিছুটা অসুস্থ হয়ে পড়েছিল। রাতে সে নৈশাহার গ্রহণ করেনি। ভৈরবদের দুজনের রাতের আহার সমাপ্ত হওয়ার পর ভৈরব তাদের বাবুর জলের পাত্র ঢাকা দিয়ে রোজকার মতো শয়নকক্ষে প্রবেশ করেই থমকে দাঁড়ালো। সুদর্শন ঘুমিয়ে রয়েছে। ঘরের জানলা অন্য সময় উন্মুক্তই থাকে, কিন্তু আজ আষ্টে পৃষ্ঠে রুদ্ধ। সুদর্শন যতই সাহসী পুরুষ হন, পরপর দুইখানা ভয়াবহ হত্যা তার হৃদয়ের সবটুকু সাহস শুষে নিয়েছে।
ঘরে পা রেখেই কান খাড়া করে ভৈরব আবছা শুনতে পেল কোথা থেকে যেন খুব ক্ষীণ স্বরে মেয়ে মানুষের কান্নার শব্দ আসছে। আতঙ্কে ভৈরবের শরীর শিথিল হয়ে এলো। জলের গেলাস কাঁপা কাঁপা হাতে তেপায়া টেবিলে রেখে মনিব চাকর সম্পর্ক ভুলে বাবুর গা ধরে সজোরে ঠেলা দিয়ে আতঙ্কগ্রস্তভাবে বলল, বাবু, বাবু! সুদর্শন ধর্মর করে উঠে বসে সামনের দিকে বিস্ফারিত চোখে তাকিয়ে ভীষণ আতঙ্কের কণ্ঠে চিৎকার করে উঠল, কে কে তুমি? ভৈরব হতবম্ব হয়ে দেখল বাবুর লক্ষ্য কিন্তু ভৈরব নয়, বরং ভৈরবের ঠিক পিছনে দরজার দিকে তাকিয়ে বাবু কথা কইছে। হ্যাঁ, ঠিক পিছনে দরজার দিকে তাকিয়েই বাবু এই কথা কইছে। ভয়ে কেঁদে ফেলে ভৈরব। পিছনে তাকিয়ে দেখল কেউ নেই। দূরের কপাট সে যেমন খুলে এসেছে তেমনই রয়েছে। হঠাৎ একটা সশব্দে চপাটাঘাতের শব্দ আসলো। তার সঙ্গে সঙ্গে শয্যায় বসে থাকা সুদর্শন একটা অস্ফুট আর্তনাদ করে কিছুটা ছিটকে এলিয়ে পড়ল। ভৈরব বিবশ শরীরে ইষ্টনাম জপতে জপতে বাবুকে বসিয়ে দিয়ে দেখল সুদর্শন হতচকিত হয়ে অবিশ্বাসের মতো শূন্য দৃষ্টিতে নিজের গালে হাত বোলাচ্ছে আর চারিদিকে দেখছে। তার পায়ের কাছে একখানা কাগজের খণ্ড পড়ে আছে, তাতে লেখা রয়েছে, সাবধান কৃষ্ণকলি, সাবধান কৃষ্ণকলি। রাখালের বক্তব্য অনুযায়ী কুমুদিনীর রহস্যময় হত্যার দিন সুদর্শন ভেঙে পড়েছিল। কিন্তু আজকে সুদর্শনের দৃষ্টি কিন্তু উদ্ভ্রান্তের দৃষ্টি নয়, বরং জীবনী শক্তির একেবারে শেষ প্রান্তে এসে ঠেকলে মানুষের চোখ যেমন এক প্রকার উদাস শিশুসুলভ দৃষ্টি এসে ভর করে, ঠিক সেই রকম। ব্যোমকেশ রামকৃষ্ণকে ডেকে নিচু স্বরে বলল, আপনারা সুদর্শন বাবুকে একটু ঘরে পৌঁছে দিন। ওনার শরীর এমনিতেও খুব একটা ভালো নয়, আর এই শরীরে এতক্ষণ আটকে রাখা আমার উচিত হয়নি। সেই 9:30 এসেছেন আর এখন বাজে। ব্যোমকেশ আবার নিজের হাত ঘড়িতে বিরক্ত হয়ে 2খানা চাপড় মারল দেখে রামকৃষ্ণ হেসে ফেলে জবাব দিল, 11:46। ব্যোমকেশও এবার হেসে ফেলল। এদের সঙ্গে ভৈরবের এজাহারও অতি আবশ্যক, তাই এদের বিদেয় করে রাখাল বলল, ব্যোমকেশ দা, বিকেলের দিকে তাহলে একবার। ব্যোমকেশ বাড়ি ফিরবার উদ্দেশ্যে বের হবার আগে থানার বসবার ঘরে ঢুকে নিজের ছাতাখানা তুলে নিয়ে হঠাৎ পিছনে ঘুরে দেখল কনস্টেবলের চিৎকার শুনে দৌড়ে আসার সময় তার হাতে সকালের সেই অর্ধদগ্ধ সিগারেটটা মেঝেতে পড়ে নিভে রয়েছে। নির্বাপিত সিগারেটের দিকে তাকিয়ে ব্যোমকেশ অস্ফুট স্বরে বলল, তাই কি ব্যোমকেশ দা? ব্যোমকেশ চোখের মণি তুলে একটু হেসে বলল, কটা বাজে? বিকেলে ব্যোমকেশ আমাকে নিয়ে পদব্রজে এসে উপস্থিত হলো ভূতের বাড়িতে। বাড়িটা এখন স্থানীয় লোকমুখে এই নামেই পরিচিতি লাভ করেছে। সুদর্শনের বাড়িটি দোতলা। বাড়ির সামনেই চওড়া চলার পথ, আর পথের ওপাশেই বাজার। প্রথমে আমরা এসে ঢুকলাম দোতলায় সুদর্শনের শোবার ঘরে, যে ঘরে ভূতের চিঠি পাওয়া গিয়েছিল। সুদর্শন শুয়েছিল, মাথার কাছে ভৈরব বসে রয়েছে। অন্যান্য সময়ে সে একলাই শুয়ে থাকে, কিন্তু পরিচারকদের সামনে মুখে ভয় প্রকাশ করতে লজ্জা করলেও ভিন্ন ভিন্ন আছিলায় আজ ভৈরবকে সঙ্গে রেখেছে। আমাদের আসতে দেখে দুজনেই যেন অনেকটা আশ্বস্ত হলো। জানলাগুলো এখনো বন্ধ রয়েছে। খড়খড়ির সামান্য ফাঁক দিয়ে অতি তীক্ষ্ণ বিকেলের আলো প্রবেশ করছে। এই সামান্য ফোকর দিয়ে বাইরে থেকে হাত গলিয়ে চিঠি ছোঁড়া সম্ভব নয়। নানান রকম আসবাবপত্র আর মূল্যবান বস্তু দিয়ে এই গোটা বাড়িটা সজ্জিত। প্রায় সবকটাই পূর্বতন সাহেবের আমলের। গোটা বাড়িটা ব্যোমকেশ রাখালের সঙ্গে ঘুরে ঘুরে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করে অবশেষে অকুস্থল অর্থাৎ নিচের বসবার ঘরে এসে উপস্থিত হলো।
টম যেখানে মরেছে তার উল্টো দিকের দেয়ালে ছিটকে আসা রক্ত কালচে ভাব ধারণ করেছে। কোনো দেহধারী প্রাণী যদি সামনাসামনি দাঁড়িয়ে গলায় থাবা মারত, তবে সরাসরি দেওয়ালে রক্ত ছিটকাতো কি? সম্ভবত নয়, কারণ সেক্ষেত্রে ছুটে বেরোনা তাজা রক্ত আগে সেই আততায়ীর শরীরে গিয়ে বাধা পেত। কিন্তু আততায়ীকে অগ্রাহ্য করে দেওয়ালে রক্ত ছিটকে আসার এই ঘটনা তখনই সম্ভব যদি আক্রমণকারী অশরীরী হয়। পরবর্তীতে তার ঠিক উল্টো দিকের কেদারায় উপবিষ্ট অবস্থায় মরেছে কুমুদিনী। সামনে হাতখানেক দূরত্বেই খোলা জানলা। পথের ওই পাশের বাজারের বেশ কিছু দূর থেকে এই জানলা দিয়ে ঘরের ভেতরে লক্ষ্য করা চলে, কিন্তু তাতে কিছুই প্রমাণ হয় না। যদি বাইরে থেকে কোনো রকমের অস্ত্র নিক্ষেপ করা হয়ে থাকে, তবে সেই হাতিয়ার ঘরেই থাকার কথা। যদি বরফ জাতীয় গলনশীল বস্তু ও মারণাস্ত্র হিসাবে ব্যবহার হয়, তবুও তা দিয়ে এতখানি দূর থেকে নিখুঁত লক্ষ্যভেদ করে একেবারেই তা অসম্ভব। তার উপর জানলার বাইরে একখানা মোটা কৃষ্ণচূড়ার গাছ রয়েছে, সেটাতেও অস্ত্র বাধা পাবে। তবে কেমন করে? ব্যোমকেশের ভ্রু কুঞ্চিত হয়েই রইল। সবকটা আসনে বিভিন্ন ভঙ্গিতে বসে বসে অনেকগুলো সিগারেট ধ্বংস করছে দেখে আমি কিছু একটা জিজ্ঞেস করতে যাব, এমন সময় ব্যোমকেশ একখানা নিঃশ্বাস ফেলে হতাশ স্বরে বলে, ধরিব তাহারে ভাবিনু যতনে, মিলাইয়া গেল বাতাসে। বুঝলে অজিত, হয় উদ্দেশ্য না হয় পদ্ধতি, যে কোনো একটা ধরতে পারলেই অপরটা ধরা সহজ হবে। কিন্তু কিন্তু কি? আমি এখনো বিশ্বাস করি না যে একজন ভূত এসে এই খুনগুলো করেছে। এই যে বড়ই হাস্যকর যুক্তি অজিত। আচ্ছা, তুমি নিজে বিশ্বাস করো? দেখো ব্যোমকেশ, সত্যি বলতে আমি বিশ্বাস আর অবিশ্বাসের দোলাচলে ঝুলে রয়েছি বলতে পারো। তবে কোন খুনি এই খুন করলে তাকে তো ঘরের ভিতরে সবার সামনে দিয়ে ঢুকতে হবে, তাই না? আর না হয় বাইরে থেকে গুলি করে বা অন্যান্য উপায়ে মারতে হবে। সেসব তো কিছুই ঘটেনি। তার উপর ওই রাতে ওই রাতের কৃষ্ণকলির লেখা চিঠিখানা জানলা বন্ধ ঘরে কিভাবে উড়ে এলো? ব্যোমকেশ এতক্ষণে একবারও আমার যুক্তি কাটল না দেখে বিলক্ষণ টের পেলাম সে ভিতরে ভিতরে নিজের সঙ্গে ছায়াযুদ্ধ চালাচ্ছে। তার মনের গহীনে সুযুক্তি আর কুযুক্তির লড়াই বেঁধেছে। মাঝে শুধু একবার নিচু স্বরে রাখালকে প্রশ্ন করল, আচ্ছা, কৃষ্ণকলি দেবীর হাতের লেখা পরীক্ষা করা যায় কি? হ্যাঁ, তা যায় ব্যোমকেশদা। কৃষ্ণকলি হত্যায় ওই সাহেবের গ্রেপ্তারির সময় কৃষ্ণকলির এই একখানা ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছিল। তার লেখা ওই একটি জিনিসই যা পাওয়া গিয়েছিল সেই সময় তল্লাশির পর। আজ দুপুরে তার সঙ্গে একবার কাগজখানায় মিলিয়ে আমি ওটা দেখেছি। হাতের লেখার ধাঁচ হুবহু একদম এক। বাইরের কারোর পক্ষে ওই ডায়েরি হাতে পাওয়া কি একেবারেই অসম্ভব? হ্যাঁ, তা এক প্রকার অসম্ভবই বটে। ওই ডায়েরি অন্যান্য জরুরি নথির সঙ্গে থানার রেকর্ড রুমে তালাবন্ধ সিন্দুকের মধ্যেই থাকে, আর চাবি তো আমার কাছে। তা বটে, তবে চাবি নকল করা যেতেই পারে। চাকর ভৈরব আর নীলকে ডেকে ব্যোমকেশ প্রশ্ন করল, তোমরা তো এই বাড়ির বহুদিনের পুরনো মানুষ। তোমাদের বাবুর সাথে কি গিন্নিমার কোনো রকম ঝগড়া বা? এ কেমন কথা কন বাবু? বাবু আর গিন্নিমার মধ্যে আজ অব্দি একদিনের তরেও ঝগড়া দেখিনি। টম দাদাবাবুর ওই ঘটনার পরে আমাদের বাবু ভীষণ ভেঙে পড়েছিলেন। গিন্নিমা হয়তো ওই ভুতুড়ে আক্রমণের পর বাবুকে নিয়ে একটু বেশি ভয় করছিলেন। মারা যাবার আগের দিনও কাঁদতে কাঁদতে বাবু বলেছিলেন, তোমাকে ছাড়া আমি কিছুতেই বাঁচতে পারবো নি গো। কে জানতো সে বাবুর বদলে। এই অবধি বলে ভৈরব কেঁদে ফেলল। ঘরের পরিদর্শন শেষ হলে পর আমরা দরজার বাইরে এসে দাঁড়ালাম। পথে নামতে যাব এমন সময় ব্যোমকেশ বলল, দাঁড়াও, এসেছি যখন ওই দিকটা একবার দেখেই যায়। এই বলে জানলার ঠিক বাইরের অংশে এসে দাঁড়ালো। জানলাগুলো বেশ প্রাচীন কাঠামোর তৈরি, চুন সুরকি জায়গায় জায়গায় খসে পড়েছে।
গোটা বাড়িটার নিচতলার জানলা দরজার মাথা বরাবর বাড়িটাকে ঘিরে একখানা শ্যাওলা পড়া কার্নিশ রয়েছে। কোনোভাবে বারান্দা থেকে সেই কার্নিশে নামতে পারলে একসাথে পুরো বাড়িখানার চক্কর মেরে আসা যেত নিঃসন্দেহে। কিন্তু বর্তমানে সামনের আর পেছনের দিকের কার্নিশের কিছু অংশ ভেঙে পড়ে সেই পথ বন্ধ হয়েছে। ব্যোমকেশ বাড়ির পিছনের অংশটা, অর্থাৎ যেইখানে সুদর্শন অদেখা আততায়ীর হাতে আক্রান্ত হয়েছিল, সেই জায়গাটা ভালো করে দেখতে দেখতে হঠাৎ কার্নিশের একটু ভাঙা অংশের দিকে ইঙ্গিত করে আমাকে বলল, দেখেছো অজিত, কি আশ্চর্য, এই ভাঙা জায়গাটুকুতে কিন্তু এখনো শ্যাওলা পড়েনি। এতে আশ্চর্যের কি আছে আমার মাথায় ঢুকলো না। বাড়ির পিছন দিকের পর্যবেক্ষণ সমাধা করে সামনের অংশে ব্যোমকেশ শিকারীর ভঙ্গিতে পায়চারি করছে। আমি অন্ধকার হয় দেখে সামান্য তাড়া দিতে যাচ্ছি, আচমকা ব্যোমকেশ বিস্ময়ের সুরে বলল, আরে, গাছের গায়ে এই দাগখানা কিসের? রাখাল দাগের উপর টর্চের আলোকপাত করল। মাটি থেকে ফুট চারেক উপরে কৃষ্ণচূড়া গাছের সাদাটে গুঁড়িতে একখানা ক্ষুদ্র দাগ রয়েছে, টাটকা দাগ। লম্বায় তা মাত্র 1 ইঞ্চির বেশি হবে না। এই দাগের ফুট দুয়েক উপরে অনুরূপ আর একখানা দাগ, দুটোই সমান আকার। ধারালো কাস্তে বা হাঁসুয়ার অগ্রভাগ দিয়ে ধীরে আঘাত করলে যেই রকম ইঞ্চিখানেক গর্ত তৈরি হয়, ঠিক তেমনই। ব্যোমকেশ ইতিউতি তাকিয়ে একখানা সরু কৃষ্ণচূড়ার কাঠি তুলে সেই গর্তে সাবধানে কয়েকবার প্রবেশ করালো। টর্চের আলো ফেলে ফেলে দেখল, তারপর বলল, না, কিছুই নেই। তবে গর্তটার গভীরতা সমান নয়। দাগগুলির মাঝখানের গভীরতা প্রায় 1/2 ইঞ্চির মতো, কিন্তু ধারগুলোতে ততটা নয়। ভিতর দিয়ে সূক্ষ্ম কয়েকটা দাগ রয়েছে। অতি ক্ষুদ্র মাপের নারকেল কুর্নি বঁটি দিয়ে আঘাত করলে এই রকম দাগ হতে পারে। তবে তবে এমনও তো হতে পারে যে আততায়ী আসলেই একজন মানুষ। সে কোনো একটা লম্বা হাতিয়ার দিয়ে জানলা দিয়ে হাত বাড়িয়ে আঘাত করে, তারপর পালাবার সময় ওই অস্ত্র গাছের গায়ে ঠুকে গিয়েছিল। বিচিত্র নয় রাখাল, এমনটা হতেই পারে। বুঝলে অজিত, রাখাল কিন্তু আততায়ীকে ধরার চাইতে সে যে আসল রক্তমাংসের মানুষ সেইটা প্রমাণ করতেই মরিয়া হয়ে উঠেছে। এই আরেকটা সিগারেট দাও। সন্ধ্যা নেমেছে অজিত, এইবার একটু সময় ঘর অন্ধকার করে বদ্ধভূমিতে গিয়ে বসি, চলো। ঘর অন্ধকার করে বৈঠকখানার চেয়ারগুলিতে বসে আমার শরীর শিহরিত হয়ে উঠল। একটা অদ্ভুত অনুভূতিতে নিজের হাত দিয়ে একবার নিজের গলাটা বুলিয়ে পরীক্ষা করলাম। মেঘাচ্ছন্ন আকাশ থেকে যে সামান্য নক্ষত্রের আলো গাছের গুঁড়ির ফাঁক দিয়ে খোলা জানলা থেকে প্রবেশ করছে, তাতে ঘরের আধার যেমন দূর হয় না, তেমনি আবার বাইরের শত্রুও যে আমাদের দেখতে পাবে সে সম্ভাবনাও শূন্য। বেশ কিছুক্ষণ এইভাবে বসে থেকে আমরা উঠে পড়লাম। বাড়ি থেকে বেরোনোর মুখে রাখাল উৎসুকভাবে কাতর গলায় প্রশ্ন করল, কিছু কিছু পেলেন ব্যোমকেশদা? ব্যোমকেশ তার পিঠে হাত চাপড়ে সান্ত্বনা দেওয়ার মতন করেই বলল, এত চিন্তা করো না ভায়া, অকুস্থলের নিরীক্ষণ কখনো জলে যায় না। যা দেখলে, যা শুনলে, হয়তো আজ নয়তো কাল সেটা তোমার কাজে লাগবেই। আরেকটা কথা, তোমার কিছু করিতকর্মা কর্মচারীকে এই বাড়ির ওপর খুব গোপনে নজর রাখতে হবে। তেমন কিছু নয়, এই ধরো বাড়িতে যাতায়াত করা প্রতিটি মানুষের পোশাক পরিচ্ছদ একটু নিখুঁতভাবে লক্ষ্য করতে হবে। রাখাল একটা দীর্ঘশ্বাস ফেলে উত্তর দিল, রাত্রির 10টা। আবার অঝোরে বাদলা নেমেছে। রাখাল একবার ফোন করেছিল। ব্যোমকেশ হুম করে জবাব দিয়ে ফোন রেখে দিল। খেতে বসে ব্যোমকেশ অন্যান্য দিনের টুকটাক কথাবার্তা বলে থাকে, কিন্তু আজ চুপচাপ খেয়ে চলেছে দেখে সত্যবতী একবার ঘাড় নেড়ে আর চোখে আমার দিকে তাকালো। আমি নীরবে ঘাড় নাড়লাম দেখে সত্য আঁচল চাপা দিয়ে একটু হেসে আবার গম্ভীর কণ্ঠে বলে উঠল,
ঠাকুরপো, খাওয়া হয়ে গেলে আবার সিগারেট মুখে করে ঘরে গিয়ে ঢুকো না যেন। একজন একটু দাঁড়িয়েও, বাসন কোসনগুলো আমাকে একটু মেজে নিতে হবে সেই ফাঁকে। ভনিতাটা মন্দ হয়নি। ব্যোমকেশের খাওয়া একটু থমকেছে। এইবার আমার সংলাপের পালা বোঝাই যাচ্ছে। আমি ছদ্মবিস্ময়ে কইলাম, সে কি মানে, কেন? সত্য প্রশ্নটা লুফে নিয়ে পাকা খেলুড়ের মতো চট করে জবাব দিল, আগের কথা আলাদা, তখন তো আর এই তল্লাটে ভূতের উপদ্রব শুরু হয়নি, তাই না? একের পর এক লোক মরছে, একের পর এক তাণ্ডব। বাবা, কোন দিন হয়তো এই পাড়াতেই ব্রহ্মাস্ত্র ব্রহ্মরন্ধ্রেই আঘাত এনেছে। ব্যোমকেশ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে শুষ্ক স্বরে বলল, এখনও কিন্তু এই হত্যাকাণ্ডে ভূতের অস্তিত্ব প্রমাণ হয়নি সত্যবতী। আমার মন বলছে এর পিছনে একটি অতি ধুরন্ধর মনুষ্য মস্তিষ্ক রয়েছে। খুনের উদ্দেশ্য বা পদ্ধতি এখনও পুলিশের ধরাছোঁয়ার বাইরে। কিন্তু এইটুকু জেনে রাখো, যদি হত্যাকারী সশরীরী মানুষ হয়ে থাকে তবে আজ নয় কাল ব্যোমকেশ বক্সী তার স্বীকার করবেই। ব্যোমকেশের চোখ মুখ অদম্য জেদে কঠিন হয়ে উঠেছে। তার মুখের এই কাঠিন্য দেখে আমি একটু বিচলিত হয়ে পড়লাম, কিন্তু হাজারিদুরকে সম্মুখে দেখেও হাতি যেমন নির্ভয় নিশ্চল থাকে, সত্যবতীও সেই রকম নির্বিকার চিত্তে আবার প্রশ্ন করলো, শিকার যে করবে মশাই, বাঘটা কোথায় পাচ্ছ? আধারে চাঁদের দিকে ছড়রা বন্দুক তাক করে দু চারখানা বলি হাঁস মারা চলে বটে, কিন্তু চাঁদমারি করে তো আর বাঘের শিকার হয় না, তার জন্য জঙ্গলে ঢুকতে হয়। অশরীরীর তো আর শিকার করা যায় না। সত্যবতী পুরোপুরি চেষ্টা করেছিল যে ব্যোমকেশকে তাতিয়ে তুলে গল্প শুনবে, কিন্তু আজ ব্যোমকেশের মনটা হয়তো সত্যিই বিক্ষিপ্ত ছিল। উত্তর না দিয়ে চেয়ারে বসে সিগারেট টানতে লাগলো। তার তর্জনী বাতাসের গায়ে এলোমেলো আঁচড় কেটে কি যেন হিসেব করে চলেছে। আমিও একখানা সিগারেট ধরিয়ে পাশে বসে সবেমাত্র বলেছি, আচ্ছা ব্যোমকেশ। কথা শুরু না করতেই কি যেন মনে পড়ে ব্যোমকেশ হঠাৎ ধর্মর করে উঠে টেলিফোনটা তুলে নিল। আমি অবাকভাবে কথোপকথন শুনতে লাগলাম। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, সুদর্শন বাবু। হ্যাঁ, নমস্কার। একটা জরুরি কথা আছে আপনার সাথে। হ্যাঁ, পাশে কেউ নেই তো? আচ্ছা, তাহলে শুনুন, আমি মনে হয় খুনিকে ধরার একটা সূত্র পেয়েছি। হ্যাঁ, না না, এখনও তেমন কোনো নির্দিষ্ট শুনুন রায়বাবু, উতলা হবেন না। বাড়িতে এই নিয়ে কোনো রকম আভাসটুকুও কিন্তু দেবেন না। আমি একটা জিনিস আন্দাজ করতে পেরেছি, আপনার বাড়ির পিছনের কার্নিশটা যেটা কিছুটা ভাঙা রয়েছে সেখানে কিন্তু এখনও শ্যাওলা ধরেনি। সেটা ভেবে দেখেছেন? হ্যাঁ, অবশ্যই সম্পর্ক আছে। আপনি এখনই বললে কিছু বুঝবেন না রায়বাবু। আমি কাল বিকেলে সামনে গিয়ে বলবো। সকালে আমার কিছু জরুরি কাজ না থাকলে আমি সকালেই যেতাম। আর একটা কথা, দিনের বেলাটা খুব সাবধানে থাকবেন আপনি, অন্তত কালকের দিনটা। হ্যাঁ, তাই করবেন। আর শুনুন, আপনাকে যেদিন ঠেলে ফেলে দেওয়া হয়েছিল সেদিন আপনি একটা ঝোপের কাছে কিছু দেখে পাথর ছুঁড়েছিলেন, মনে আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পাথরগুলো আমাকে একটু পরীক্ষা করতে হবে যে ওগুলো আদৌ পাথর কিনা। বেশ বেশ বেশ, কাল কাল বিকেলে দেখা হচ্ছে। দিনের বেলাটুকু একা থাকবেন না, মনে থাকবে? ওই ধরে নিন 6:30টার মধ্যে চলে আসবো। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। বেশ, রাখছি। টেলিফোন কেটে গেল। সমস্ত দিনটা চা আর সিগারেট পান করেই কাটল। মধ্যে কেবল একটিবার রাখালকে টেলিফোন করেছে। গতকাল ব্যোমকেশ সুদর্শনকে বলেছিল দিনের বেলায় তার কি জরুরি কাজ রয়েছে, কিন্তু তার হাবে ভাবে কোনো তাড়াহুড়োর লক্ষণই দেখা গেল না। আমার সন্দেহ উপস্থিত হলো। ব্যোমকেশ মনে হয় ইচ্ছা করেই বিলম্ব করছে, যাতে সুদর্শনের উপরে আততায়ী আক্রমণ ঘটায়। রাখাল নিশ্চয়ই লুকিয়ে পাহারায় রয়েছে। আক্রমণ ঘটলেই ঘাড় চেপে ধরবে একদম। কি জানি। বিকেল তখন 6টা। মেঘের কারণে 7টা মনে হচ্ছে।
দূরাভাষ যন্ত্র এখনো পর্যন্ত কোনো রকম দুঃসংবাদ বা সুসংবাদ বহন করে আনেনি দেখে বুঝতে পারছি সুদর্শন রায় হয়তো এখনো অবধি জীবিত রয়েছে। ঠিক 6:30 নাগাদ ব্যোমকেশ অতি সন্তর্পণে দৌড়ের কড়া নাড়ল। সুদর্শন প্রস্তুত ছিল। সে স্বয়ং দ্বার উন্মুক্ত করে ফিসফিস করে বলল, ব্যোমকেশবাবু। ব্যোমকেশ ঠোঁটে আঙুল স্পর্শ করে বলল। বসবার ঘরে ঢোকার মুখেই দেখলাম প্রথমেশ বসে চা পান করছে। ব্যোমকেশ একটু বিরক্ত হয়ে বলল, ইনি আবার কখন এসে জুটলেন? কি করবো বলুন তো ব্যোমকেশবাবু, আচমকা এসে বললো যে, কিছু বলা যায়? ঘরে ঢুকতেই প্রথমেশ একগাল হেসে আমাদের নমস্কার জানালো। সুদর্শন খোলা জানলাটার দিকে উল্টো দিকে নিজের চেয়ারে বসল। ব্যোমকেশ বসল সুদর্শনের ডান দিকের বেতের চেয়ারখানায়, প্রথমেশের ঠিক পাশে, আর আমি বাম দিকের মোড়াতে। কিছুক্ষণ সকলে চুপচাপ চা পান করলাম। সুদর্শন প্রথমটা ইতস্তত করে ভাবছিল তার বন্ধুর উপস্থিতিতে হয়তো ব্যোমকেশ কোনো কথাই বলবে না, কিন্তু ব্যোমকেশ নিজেই কথা আরম্ভ করলো। আচ্ছা রায়বাবু, আপনি ঝোপের কাছে ঠিক কি দেখেছিলেন? মানে কি দেখেছি সেটা কেমন করে বোঝাই বলুন তো বক্সিবাবু? মানে আমি তো নিজেও ঠিকঠাক বুঝে উঠতে পারিনি। মানে একটা অদ্ভুত ছায়ার মতো মূর্তি, অনেকটা লম্বা, মানে ওই। বুঝেছি। আচ্ছা, পাথরগুলো যেগুলো আপনি ছুঁড়েছিলেন সেগুলো আমি একটু টর্চ জেলে পরীক্ষা করে দেখতে চাই। আপনিও সঙ্গে চলুন। সুদর্শন আমার মতোই বিস্মিত হলেও মুখে বলল, তা নয় যাব, কিন্তু ব্যোমকেশবাবু। ব্যোমকেশ হঠাৎ উঠে পড়ে একখানা বন্ধ জানলার খড়খড়িতে চোখ রেখে মুচকি হেসে বলল, খড়খড়িতে চোখ রাখলে বাইরের দৃশ্য দিব্য দেখা যাচ্ছে। তার মানে অজিত, বাইরে থেকে চোখ রাখলে ভিতরটাও দেখা যেতে পারে। কি বলো ভাইয়া? বলেই সুদর্শনের উদ্দেশ্যে বলল, আচ্ছা, আর এক পেয়ালা চা পাওয়া গেলে খুব। সুদর্শন ব্যস্ত হয়ে ভিতরে গিয়ে ভৈরবকে চায়ের সরঞ্জাম আনতে আদেশ করল। ব্যোমকেশ যে আসল কথা কখন বলবে তা বুঝতে না পেরে আমার মতোই সকলেই যে অধৈর্য হয়ে পড়েছে তা বুঝলাম যখন সুদর্শনবাবু সবার অলক্ষ্যে একবার অসহিষ্ণুভাবে হাতঘড়ির দিকে তাকালো। মোটা একখানা তাকিয়া কোলে নিয়ে আয়েশ করে বসে দ্বিতীয় দফা চায়ে চুমুক দিয়ে ব্যোমকেশ সিগারেট ধরালো। আমাকে আর প্রথমেশকেও একখানা করে দিয়ে সুদর্শনের দিকে সিগারেটের টিন বাড়াতেই সুদর্শন ভদ্রতাসূচক হাসি হেসে বলল, না ধন্যবাদ। সে তার চুরুটের কেস থেকে একটা চুরুট তুলে নিয়ে বলল, আচ্ছা বক্সিবাবু, আপনি যে তখন ওই ছায়ামূর্তিটার কথা বলছিলেন, ওই। কথা শেষ হতে না হতেই ঘোর আধারে ঘরটা ডুবে গেল। আচমকা এই বিপর্যয়ে আমার মুখ থেকে একটা অস্ফুট ভীতিসূচক শব্দ নির্গত হলো, আর পর মুহূর্তেই সভয়ে শুনলাম সাপের গর্জনের মতো একটা ক্ষণস্থায়ী শব্দ। আধারে কিছুই দেখতে না পেয়ে আতঙ্কিত হয়ে চিৎকার করে ডাকলাম, ব্যোমকেশ, ব্যোমকেশ! মুহূর্তে 4-5খানা বড় টর্চের আলোতে ঘর আলোকিত করে এসে ঢুকলো রাখাল সরকার এবং তার কয়েকজন পুলিশের লোক। ভৈরবকে ভয় দেখিয়ে আগেই খিড়কির দৌড় খুলে রাখা হয়েছিল। টর্চের আলোতে দেখলাম হতবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সুদর্শন রায়, আর ব্যোমকেশ সেই পুরুষ্ট তাকিয়াখানা নিজের মুখের আড়াল করে ধরে রয়েছে। তাকিয়াতে কি একটা চকচকে বস্তু কেটে রয়েছে। আপনার সরলতার মুখোশে ভণ্ডামি ধরা পড়ে গিয়েছে সুদর্শনবাবু, আর পরিত্রাণ নেই। ব্যোমকেশের ব্যঙ্গের সুর শুনেই ক্ষিপ্ত সুদর্শন ছটফটিয়ে ওঠা মাত্র রাখালের একখানা পুলিশি চর এসে পড়ল তার কর্ণমূলে। কনস্টেবল এসে হাত কড়া পড়ালো। রাখাল বলল, তাহলে ব্যোমকেশ দা, এই হলো আপনার কৃষ্ণকলির প্রেতাত্মা, তাই তো? হ্যাঁ রাখাল, কৃষ্ণকলিও বলতে পারো, আবার কলির কৃষ্ণও স্বচ্ছন্দে বলা চলে। সাক্ষাৎ সুদর্শন চক্র এনার অস্ত্র। এই দেখো, সাবধান, ভীষণ ধারালো কিন্তু। আর সুদর্শনের হাতের ওই চুরুটখানাও সরিয়ে ফেলো, বড় ভয়ানক অস্ত্র। ব্যোমকেশ তাকিয়ার মধ্যে অর্ধেক গেঁথে থাকা বস্তুটি রাখালের হাতে রাখল।
সুদর্শন চক্রের মতো একখানা অতি ক্ষুদ্র সংস্করণ বললেই লাকসই হয়। আড়ে বহরে 1 ইঞ্চির বেশি নয়। সেই ধাতব চাকতিটির পরিধি বরাবর অনেকটা নারকেল কুড়ুনির মতো অসংখ্য কাঁটা, ঝকঝকে ইস্পাতের তৈরি সেটা। এই অজানা মারণাস্ত্র নিঃসন্দেহে ব্যোমকেশের কণ্ঠনালী লক্ষ্য করেই নিক্ষিপ্ত হয়েছিল, কিন্তু তাকিয়া দিয়ে আড়াল করায় সেই হিংস্র আয়ুধ লক্ষ্যভ্রষ্ট হয়েছে। সুদর্শন 2 হাতে মুখ ঢেকে বসে রয়েছে। ব্যোমকেশ আর একটা সিগারেট ধরিয়ে বলতে আরম্ভ করলো। আমি প্রথম দিনই থানায় একটা জিনিস লক্ষ্য করেছিলাম, সুদর্শন আর রামকৃষ্ণ দুজনের হাতেই এক রকমের হাতঘড়ি। হ্যাঁ, ব্যাপারখানা কাকতালীয় হলেও হতে পারতো, কিন্তু নিজের ঘড়ি খারাপ হওয়ার মিথ্যা বাহানা দিয়ে যখন রামকৃষ্ণকে আমি সময় জিজ্ঞাসা করলাম, তখন সেই অনুযায়ী নিজের হাতঘড়ির কাঁটাটাও আমি ঘুরিয়ে নিলাম। ওই দিনই সুদর্শন যখন দাঁড়িয়ে আমাকে নমস্কার করছিল, তখন তার জোর করা হাতকে জড়িয়ে ধরে কথা কইতে কইতে লক্ষ্য করলাম তার ঘড়ির সময়ের সঙ্গে রামকৃষ্ণের সময় কাঁটায় কাঁটায় এক। অথচ প্রমথেশ এবং রাখালকে জিজ্ঞাসা করে দেখলাম তাদের সময় সামান্য এদিক ওদিক। লক্ষ্য করে দেখবে যে পাশাপাশি দুজনের ঘড়িতেই প্রায়শই হুবহু এক সময় থাকে না। তখন কিছুটা আন্দাজি ভিত্তিতে হলেও আমার সন্দেহ হয়েছিল ভিতরে ভিতরে হয়তো দুজনের কোনো একটা ষড়যন্ত্র থাকলেও থাকতে পারে। আমি রাখালকে বলে লোক মোতায়েন করার 24 ঘন্টার মধ্যেই তারা খবর দেয় আপিসে যাওয়ার আগে রামকৃষ্ণের পায়ে মোটা রবার সেলের গামবুট থাকে। সেই ধরনের জুতো সাধারণত বিদ্যুৎ মিস্ত্রিরা পরে থাকে। পুলিশের মোতায়েন থাকা মেঘনাথরা সন্ধান নিয়ে জেনেছেন যে রামকৃষ্ণ স্থানীয় বিদ্যুৎ আপিসের কারিগরি বিভাগের কর্মচারী। একে সম্ভবত মোটা টাকার লোভ দেখিয়ে সুদর্শন বশ করে। প্রথমে আমার প্রমথেশকেই সন্দেহ হয়েছিল, কারণ বাড়িটা খালি করানোটাই খুনির উদ্দেশ্য বলে আমার মনে হয়েছিল, কিন্তু সে ধারণা ভ্রান্ত। একমাত্র সম্পত্তিই সমস্ত অপরাধের মূল নয়। প্রমথেশ কারবারি মানুষ হলেও সুদর্শনের মতো ইতর শ্রেণীর নন। উনি এসব ষড়যন্ত্রের কিছুই জানেন না হয়তো। যাই হোক, যেদিন দিনে দুপুরে রায়মশাই বারান্দা থেকে আছাড় খেলেন, সেদিন ঝোপের ধারে ভূতের তত্ত্ব আমি একেবারেই বিশ্বাস করিনি। কার্নিশটা না ভাঙলে আমার পক্ষে সুদর্শনকে ধরা হয়তো আরও কঠিন হতো। আসলে কি হয়েছিল শুনবে অজিত? সুদর্শন রায় তার নিজের স্ত্রীর সঙ্গে টমের গোপন মধ্যাহ্ন যাপনের ওপর নজর রাখার জন্য যৌন ঈর্ষার বশবর্তী হয়ে কার্নিশে উঠে খড়খড়িতে চোখ রেখেছিল। প্রাচীন কার্নিশ, সেই ভার তাই সে আর সহ্য করতে পারেনি, তাই সেটা ভেঙে পড়ে। সদ্য ভাঙা পড়েছিল বলেই ওই ভাঙা জায়গাটায় তখনও শ্যাওলা পড়েন। সশব্দে পড়ে যাওয়া মাত্র সুদর্শন বুঝতে পারে যে বাড়ি শুদ্ধ লোক এক্ষুনি হাজির হবে। তারা ভাঙা কার্নিশের টুকরোগুলো দেখলেই সুদর্শনের কুকীর্তি আর অভিসন্ধি সবই ধরে ফেলতে পারবে। তাই টুকরোগুলোকে হাতে তুলে সুদর্শন ঝোপের মধ্যে লোকচক্ষুর আড়ালে ছুঁড়ে ফেলতে থাকে। ইতিমধ্যে সকলে এসে হাজির হওয়ায় সে ভূতের ধাক্কা দেওয়া এবং ঝোপের মধ্যে ছায়া মূর্তি দেখে ঢিল ছোড়ার গল্প ফাঁদে। ঘটনার আকস্মিকতায় কেউই লক্ষ্য করেননি যে ওইগুলো ঢেলা নয়, বরং কার্নিশের টুকরো ছিল। সুদর্শন সম্ভবত আগের বাড়িতে থাকতেই বয়সে অনেক ছোট টমের সঙ্গে কুমুদিনীর ঘনিষ্ঠতা দেখে ফেলেছিল, কিন্তু লোকলজ্জার ভয়ে প্রকাশ করেনি। নিজের ভেতরেই কুড়ে কুড়ে দগ্ধ হয়েছে। সুদর্শনের এদেশ ওদেশ ঘুরে বেড়ানোর অবসরেই সম্ভবত এই ঘনিষ্ঠতা শিকড় মেলে। সুদর্শন সাময়িক চেপে গেলেও সে কিন্তু দুর্বলচিত্ত পুরুষ নয়। দেশ বিদেশের জল হাওয়ায় পোড় খাওয়া শক্ত চরিত্র তার। সুদর্শন বাহ্যিক ধোকার টাটি বজায় রেখে ওত পেতে থাকল। অবশেষে সুযোগ এলো। হেরম্বের মৃত্যুর পর যখন পাওনাদারদের তাগাদায় সকলে অস্থির, তখন সুদর্শন প্রস্তাব দেয় কলকাতার ভূতের বাড়িতে পালিয়ে আসার জন্য। সুদর্শনের উদ্দেশ্য ছিল বাড়িটা বেচে কিছু টাকা পাওয়া। সেই কাজ সে স্বচ্ছন্দেই করতে পারত। বাধা দেওয়া তো দূর, বরং কুমুদিনী নিজেও বলেছিল বাড়ি বেচে দেওয়ার জন্য।
কিন্তু বাড়ি বেচার আগে সুদর্শনের মূল উদ্দেশ্য ছিল এই বাড়ির গুজবকে কাজে লাগিয়ে পাড়ার 5টা ভদ্রলোককে সাক্ষী রেখে গোটা হত্যাকাণ্ডটিকে ভৌতিক রূপদান করা। প্ল্যান স্থির হয়ে গেল। সুদর্শন টাকার লোভ দেখিয়ে রামকৃষ্ণকে বশ করিয়ে ছক কষল এক অভূতপূর্ব মারণযজ্ঞের। 2খানি হুবহু এক হাত ঘড়ি কিনে সময় কাঁটায় কাঁটায় মিলিয়ে তার 1খানা দান করল রামকৃষ্ণকে। কথা থাকলো সুদর্শনের বলে দেওয়া সময়ে রামকৃষ্ণ পাড়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেবে। দিনের পর দিন লোডশেডিংয়ের অসুখে ভোগা কলকাতার মনে এই নিয়ে আর কোনো সন্দেহ উদয় হবে না। নির্দিষ্ট সময়ের ঠিক আগে হাতঘড়িতে সময় দেখে সুদর্শন নিজের চুরুট মুখে ঢুকিয়ে ধরাবার ভান করত, কিন্তু ধরাতো না। এই চুরুটটি আসলে যাকে বলে ব্লো পাইপ, আফ্রিকা মহাদেশের এক ভয়ঙ্কর প্রাণঘাতী অস্ত্র। ব্লো পাইপে সজোরে ফুঁ দিলে তার ভিতরে থাকা ধারালো বস্তুর খণ্ড তীব্র গতিতে ছুটে বেরিয়ে শত্রুকে এফোঁড় ওপর করে ফেলে। তবে আমার সন্দেহ শুধু ফুঁয়ের জোরে একখানা চাকতি এত দূর এবং এতখানি গতিতে ছুটতে পারে না। এর ভিতরে শক্তিশালী স্প্রিং এর কারসাজি থাকলেও থাকতে পারে, তা অবশ্য বস্তুটি পরীক্ষা করলেই ধরা পড়বে। এই চাকতির মতো বস্তুটি অবশ্য আমার মনে হয় সুদর্শনের নিজের আবিষ্কার, কারণ তীর বা অন্যান্য বস্তু ব্যবহার করলে সেটি মৃতদেহেই গেঁথে থাকত। সেক্ষেত্রে এটাকে ভৌতিক আক্রমণ বলে চালানো যেত না। আরেকটা ব্যাপার আমার খুব সন্দেহ জাগিয়েছিল। থানায় কনস্টেবল সুখলাল আচমকা ভূতের খবর দেওয়ায় আমি তড়িঘড়ি বেরোতে গিয়ে জ্বলন্ত সিগারেটটা মাটিতেই ছুঁড়ে ফেলে বেরিয়ে আসি। যে কোনো মানুষই তাই করবে। সুদর্শনবাবুও প্রতিটি হত্যাকাণ্ডের সময়ে চুরুট পান করতেন, একথা সবার কাছেই শুনেছি। কিন্তু প্রতিটি দুর্ঘটনার আকস্মিকতার পরপরই সে চুরুটটির কোনো উল্লেখ কারোর কাছে পায়নি, না ছাইদানিতে না মেঝেতে। জ্বলন্ত চুরুট পকেটে পুড়েছিলেন কি? সুদর্শন একবার অগ্নিদৃষ্টি হেনে চোখ নামিয়ে নিল। ব্যোমকেশ আবার শুরু করল। সুদর্শন আফ্রিকাতে দীর্ঘ পরবাসের সময়ই মনে হয় এই বিদ্যা আয়ত্ত করে। বাতি নিভে যাওয়া মাত্র সুদর্শন সজোরে চুরুটরূপী পাইপে ফুঁ দিত। একটা সাপের মতো বাতাসের ফাঁপা শব্দের সঙ্গে সঙ্গে রাখালের হাতের এই ভয়ানক মারণচক্র শত্রুর কণ্ঠনালী ছিন্ন করে জানলার বাইরের গাছে গিয়ে বিঁধত। যদিও সেটা গাছে না বিঁধে বাইরের যে কোনো জায়গায় পড়লেও তাতে কোনো বিপদ হতো না, কারণ ওইটুকু ক্ষুদ্র বস্তু দেখে কেউই কিছু আন্দাজ করতে পারবে না। যাই হোক, এরপর আততায়ীকে খোঁজার নাম করে সুদর্শন দৌড়ে বেরিয়ে সবার অলক্ষ্যে ওই চাকতিটা গাছের থেকে খুলে কোথাও একটা ফেলে দিত, তাই তো? সুদর্শনের হয়তো ইচ্ছা ছিল টমকে সরিয়ে দিয়ে সব ভুলে গিয়ে আবার সংসার শুরু করবে, কিন্তু বেঁকে বসল কুমুদিনী স্বয়ং। ভৈরব শুনেছিল কুমুদিনী কেঁদে কেঁদে স্বামীকে বলছে, আমি তোমাকে ছাড়া বাঁচব না। ভৈরবের সাদা মনে কোনো কাদা নেই, তাই সে ভুল শুনেছিল। আসলে মনে হয় কুমুদিনী নিজেই সুদর্শনকে বলেছিল, আমি টমকে ছাড়া বাঁচব না। এই শোনার পরেই কুমুদিনী হত্যার ছক তৈরি হয়ে যায়। সেই দিন আরও সুবিধা, স্বয়ং রাখাল এবং অন্যান্য পুলিশদের সাক্ষী রেখেই সেদিনের হত্যাকাণ্ড সংঘটিত হয়। সুদর্শন নিজে থাকে সন্দেহের আওতার বাইরে। এখানেই শেষ নয়। যেদিন ভৈরব জল নিয়ে সুদর্শনের ঘরে ঢুকল, সেদিন সুদর্শন নিজেই মুখ দিয়ে অদ্ভুত আওয়াজ করে ভয়ের পরিবেশের মধ্যে বয়স্ক মানুষটাকে আরও ভীত করে তুলেছে। তারপর হঠাৎ দুয়ারে কাউকে দেখতে পাওয়ার ভান করতেই ভীত ভৈরব সেই দিকে তাকানো মাত্র আপনি নিজেই নিজেকে চড় মেরে চিৎকার করে ওঠেন। ওই কৃষ্ণকলি নামাঙ্কিত চিঠিখানাও সুদর্শনেরই লেখা। ইচ্ছা করলে এইরকম বিভ্রান্তি তৈরি করাই যায়, কিন্তু তখনও অবধি সুদর্শন বুঝতে পারেনি যে এই মামলার মধ্যে ব্যোমকেশ বক্সী উড়ে এসে জুড়ে বসবে। আমি যখন কার্নিশের কথা উল্লেখ করার পর পাথরগুলোকে পরীক্ষা করার কথা বললাম, তখনই সুদর্শন মনে মনে প্রমাদ গুনল। বুঝল আমার থাবা তার ঘাড়ে পড়তে আর অধিক বিলম্ব নেই।
সঙ্গে সঙ্গে ব্যোমকেশ হত্যার ষড়যন্ত্র তৈরি হয়ে গেল। আমি কাল এমনভাবেই কথা বলেছি তাতে সুদর্শন ঘুণাক্ষরেও টের পায়নি যে আমি তাকে সন্দেহের লেশমাত্রেও করেছি। একটু আগে দ্বিতীয় দফা চায়ের কথা বলাই সুদর্শন হাতে চাঁদ পেল। ভৈরবকে চায়ের কথা বলতে গিয়ে রামকৃষ্ণকে ফোন করে এলো। কি তাই না সুদর্শনবাবু? বেশ বেশ, তাকেও এতক্ষণে গ্রেপ্তার করা হয়েছে বলেই মনে হয়। আর আমি যদি কোনো জায়গায় ভুল আন্দাজ করে থাকি তবে আমাকে শুধরে দেবেন, কেমন? আর আপনার কিছু বলার আছে রায়বাবু? সুদর্শন রায় মুড়িয়া ভঙ্গিতে চিৎকার করে উঠল, এসব আপনার মন গড়া কথা, সমিত্রে। আমার কি দিব্যদৃষ্টি রয়েছে নাকি যে আমি ঘুটঘুটে অন্ধকারে নিশানা স্থির করে আপনাকে হত্যা করব? আর তাছাড়া কৃষ্ণকলির হাতের ওই লেখা আমি কোথা থেকে পাবো? কোথা থেকে আমি নকল করব? সেসব তো পুলিশের জিম্মায় রয়েছে। প্রেমেতে পড়িয়া আমি মজায়েছি মান, কৃষ্ণকলি কহে শুনো সাধু সাবধান। আপনার শোবার ঘরে কৃষ্ণকলির হাতে লেখা এই কবিতাটাই বাঁধানো রয়েছে, তাই না রায়মশাই? সুদর্শনের মুখ বিষহীন সাপের মতো ঝুঁকে পড়ল। তবুও আত্মপক্ষ সমর্থনের জন্য রাখালের দিকে তাকিয়ে ক্ষীণ কণ্ঠে বলল, কিন্তু কিন্তু দারোগা সাহেব, ওই ঘোর অন্ধকারের মধ্যে যেখানে নিজের হাত পা দেখা যায় না, সেখানে সেখানে আমি কি করে লক্ষ্য ঠিক করব? আপনি বলুন। রাখাল ব্যোমকেশের দিকে তাকিয়ে হেসে ভ্রু নাচালো। ব্যোমকেশ বলল, এই একটা ব্যাপারেই আমার সবচাইতে বেশি খটকা ছিল, কিছুতেই উত্তর পাচ্ছিলাম না। কালকে রাত্রিরে যখন খেতে খেতে ঠিক এই কথাটাই ভাবছি, তখনই সত্যবতী আমাকে রাগানোর জন্য শিকার আর চাঁদমারির কথা তুলল। আর আমার কাছে সবটা পরিষ্কার হয়ে গেল। চাঁদের দিকে বন্দুক তাক করে যেমন শিকারি চাঁদের ওপর হাঁসের ছায়া দেখে গুলি চালায়, ঠিক তেমনই আপনিও জানলার বাইরে আবছা নক্ষত্রের আলোকে নিজের শিকারের সঙ্গে নিজেকে সরল রেখায় রেখে চাঁদমারি করতেন, তাই না? আপনার আর জানলার মাঝখানে থাকতো হতভাগ্য ব্যক্তি, এবং অন্ধকার ঘরেও তার ছায়া শরীরটা এবং কণ্ঠনালী একমাত্র আপনার চেয়ার থেকেই ছায়ার মতো হলেও পরিষ্কার দেখা যেত। বাইরের গাছের গুঁড়িটাও এই চাঁদমারিতে তেমন অসুবিধার কারণ হতো না, কারণ কৃষ্ণচূড়ার গুঁড়ির রং পুরোপুরি কালো হয় না। সুদর্শন আর একটাও কথা বলল না। আসামিকে চালান করা হলো। ভূতের বাড়িতে হত্যা মামলা পরের দিন প্রতিটি সংবাদপত্রে ফলাও করে ছেপে বের হলো। রাতে খেতে বসে সত্যবতী ব্যোমকেশকে বলল, তাহলে শেষ অবধি ভূতকে মানুষ প্রমাণ করেই ছাড়লে? ক্ষুধার্ত ব্যোমকেশ মুখ না তুলেই ভাতের গ্রাস মুখে পুরে উত্তর দিল, একজন মানুষ নিজের কুকর্মকে ভূতের নামে চালাতে চেয়েছিল, আমি সেই চালাকিটুকু শুধু ধরিয়ে দিয়েছি মাত্র। সে তুমি যাই বলো, ভূত প্রেত একেবারেই নেই তাই কি হয়? আচ্ছা, মানুষ মরার পরে আর কিছুই কি অবশিষ্ট থাকে না? সত্যের খোঁজ পেয়ে সত্যান্বেষীর হৃদয় আজ বোধ করি বড় উৎফুল্ল ছিল। ব্যোমকেশ চাপা কণ্ঠে উত্তর দিল, মরণের পরে ডাকিও আমারে যেথা রই, আমি আসিব ফের, হয় কি মরণ শুদ্ধ প্রেমে, তোমাকেই ভালোবাসিব ফের। সত্য ভীষণ অপ্রস্তুত হয়ে আমার দিকে তাকিয়ে দেখল। আমি কিছুই শুনিনি। সত্যবতী আমার শ্রবণ শক্তির অক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়ে ততোধিক চাপা গাঢ় স্বরে ব্যোমকেশের দিকে চেয়ে বলল, কলির কৃষ্ণ। শুনলেন লেখক সৌমিকদের কলমে ব্যোমকেশ ফ্যানফিকশন কৃষ্ণকলি সংহার। আজকের গল্প পাঠে ছিল ইভান, সূত্রধার আমি শুভম, ব্যোমকেশের চরিত্রে সৌমেন, সত্যবতীর চরিত্রে অনুষ্কা, অন্যান্য চরিত্রে অভিষেক, স্পন্দন, তৃষা এবং ইভান, সম্পাদনা সায়ন, প্রচ্ছদ কৃষ্ণেন্দু, নির্দেশনা ইভান ও অভিষেক, সমগ্র পরিবেশনা ও প্রযোজনায় বিভা পাবলিকেশন। সকলে ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। দেখা হবে আবার পরের গল্পে। শুভরাত্রি।